আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, জিন এক্সপ্রেশন, এটা হচ্ছে অ্যান্সার, যে আমার স্কিন সেল বা ইনঅ্যাক্টিভ থাকে, এটাও অ্যান্সার আসলে। যে আমার প্যানক্রিয়াটিক সেল ইনসুলিন তৈরি করলেও স্কিন সেল কেন ইনসুলিন তৈরি করতেছে না? কারণ সবারই জেনেটিক মেকআপ একই হইলেও সবাই একই জিনিস মানে এক্সপ্রেস করে না, একই জিন এক্সপ্রেস করে না। আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা এটা একটু বললে আমি আগায় যাবো আর কি। দেখা যাচ্ছে হ্যাঁ জেনেটিক ভাইয়া দেখা ডিসঅর্ডার্স লেখা? যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমার এখানে আসলে ইলেকট্রিসিটি নাই, সেই কারণে আমি আসলে আমার চেহারাটা দেখাতে পাচ্ছি না, এজন্য বন্ধ রেখেছি। তো আমরা ওই কোশ্চেনটায় যাবো, জিন এক্সপ্রেশনের কোশ্চেন আমরা পরে যাব। আপাতত আমরা এখানেই থাকি। তাহলে এই যে জেনেটিক ডিসঅর্ডার পড়বো আমরা আজকে। তো এখানে বললাম যেটা আমাদের আজকে বেসিক্যালি হচ্ছে টার্মগুলো আমরা শিখবো। তো এই টার্মগুলো আমাদের আহ, কেউ কি কিছু চ্যাট বক্স কি লিখেছে? হ্যাঁ, জিন এক্সপ্রেশন, আচ্ছা। তো জেনেটিক ডিসঅর্ডার যার আগে আমরা একটু ডিএনএ নিয়ে আলোচনা করব। আমরা জানি ডিএনএ তো হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। একটা নিউক্লিওটাইডের পলিমার হচ্ছে আসলে ডিএনএ। তো নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, সেগুলো আমরা দেখব, মানে বায়োকেমিস্ট্রিটা। তার আগে আমরা আমরা যদি সবাই মোটামুটি ওই জিনিসটা জানি আশা করি, সেটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। এই ফিগারটা দেখবো, দেখার আগে ওইটা নিয়ে জাস্ট সামান্য একটু আলোচনা করে আসি, ছবি টবি দেখাই যে জিনিসগুলো কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা জানি হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা আসলে একটা হচ্ছে পলিমার। আমরা যদি দেখাই, আচ্ছা, এটা হচ্ছে একটা পলিমার। এই যে পলিমার অফ নিউক্লিওটাইডস, নিউক্লিওটাইডের পলিমার, মানে অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া জোড়া লেগে একটা নিউক্লিক অ্যাসিড হবে। তো সেই জোড়াটা লাগবে কিভাবে? একটা নিউক্লিওটাইডের সাথে একটা নিউক্লিওটাইডের জোড়া লাগবে যে 3' to 5' ফসফোরাইস্টার বন্ড। এই জিনিসগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ, যে কোন কথাটা আমি আগে বলতেছি কোন কথাটা পরে বলতেছি। আমি যদি বলতাম 5' to 3' ফসফোরাইস্টার বন্ড, তাহলে কথা চেঞ্জ হয়ে যেত, ঘটনাটা চেঞ্জ হয়ে যেত, যেটা আদতে ভুল। মানে বন্ডটা হবে 3 থেকে 5। এই 3-5 কি দিয়ে নির্ধারণ হয়েছে? আমরা জানি এই যে রাইবোজ সুগার আছে, যে ওর কার্বনের পজিশনের উপর ভিত্তি করে মানে মার্কিং গুলো হয়েছে। তো কোনটার কার্বন পজিশন কোনটাতে কি মানে এখানে সুগার আছে, তারপর হচ্ছে অ্যাডিনিন আছে, ওদেরও কার্বন আছে, মানে কি বলে যে পিউরিন পাইরিমিডিন বেজ আছে, ওদেরও কার্বন আছে। এই কার্বনের নাম্বারে যাতে প্যাচ গোছ না লাগে, যাতে ঝামেলা না হয়, সেই জন্য এই সুগারের কার্বনগুলোকে আমরা প্রাইম দিয়ে আইডেন্টিফাই করছি, যাতে বুঝতে সুবিধা হয়। এটার মানে হচ্ছে আমি সুগারের কার্বনটাকে বুঝাচ্ছি। তাহলে 3', 5' এগুলো হচ্ছে সুগারের ফসফোটাইজড, এই সরি, রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ সুগারের। তো ধরা যাক এটা যদি আমি একটা আঁকি, ধরা যাক এটা হচ্ছে আমার এখানে অক্সিজেন আছে। ধরা যাক এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এর হাতের সাথে এখানে একটা কার্বন। তাহলে 5টা কার্বন এখানে, তাহলে হচ্ছে নাম্বার 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে এই যে এইটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তো যেহেতু রাইবোজ সুগারের কথা আমি বললাম, তাহলে এটা হচ্ছে 3'। আর এই যে এইটা হচ্ছে 5'। তাহলে এই 3', 5', যখন আমি বলবো যে এটা নিউক্লিক অ্যাসিডের পলিমার, মানে নিউক্লিওটাইডের পলিমার, কিভাবে হইতেছে? 3', to 5' ফসফোডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার বন্ড মানে দুইটা এস্টার বন্ড হবে এবং ফসফেট থাকবে সেখানে। তাহলে এই বন্ডটা 3', to 5' কেন বলতেছি আমি? যদি আর একটা এখানে আমি আঁকি, ধরা যাক এটাই আর কি, মানে এরকমই জাস্ট এটাই আঁকলাম বোঝার সুবিধার্থে। তো এখানে তো 5' আছে একটা, এটার আবার এটার একটা 3' আছে এই পাশে। তাহলে বন্ডটা হবে এই 3 থেকে 5-এর, বন্ডটা হবে 3 এবং 5-এর মাঝখানে, এই ফসফোডাইস্টার বন্ডটা। এই জন্য এটাকে বলা হচ্ছে 3', to 5' ফসফোডাইস্টার বন্ড, নট 5 to 3। কারণ যখন এই পলিমারটা হবে, পলিমার তো শুরু হয় মনোমার থেকে, মানে বিন্দু বিন্দু জল। তো এই এই এটা একটা ছিল প্রথমে, তারপর আরেকটা এসে লাগবে, আরেকটা এসে লাগবে, মানে সব সময় নতুন নিউক্লিওটাইড যেটা এসে লাগবে সেটা লাগবে এই থ্রির সাথে, থ্রির এন্ডে লাগবে কি কোনো একটা ফাইভ। এই এখানে 5ও ফাঁকা আছে, কিন্তু 5-এর সাথে এসে নতুন একটা লাগতে পারবে না। মানে এই 5-এর সাথে এসে নতুন একটা, এই যে 3' এসে লাগতে পারবে না।
মানে এই ডিরেকশনটা হয় না। ডিরেকশনটা হয় কি, থ্রির সাথে সবসময় নতুন একটা নিউক্লিওটাইডের ফাইভ এসে লাগবে। এই জন্য বলা হচ্ছে 3 5 প্রাইম ফসফোডাইস্টার বন্ড। তাহলে যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে এখানে থ্রির সাথে নতুন আরেকটা ফাইভ এসে লাগবে এইখানে। তাহলে চেইনটা ইলংগেট হতেছে এইদিকে। চেইন যদি ইলংগেট হয়, তাহলে চেইন ইলংগেশনের ডিরেকশনটা আমরা দেখি কোন দিকে। এক মাথায় ফাইভ, এক মাথায় থ্রি। তাহলে চেইন সবসময় ইলংগেশন হবে নিউক্লিওটাইডের 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, কিন্তু বন্ড সময় যেমন ধরো সবসময় থ্রি হবে টু থ্রি ফাইভ প্রাইম টু 5 প্রাইমে। এই জিনিসটাকে ক্লিয়ার কিনা সবাই, যে চেইন ইলংগেশন সবসময় হবে 5 থেকে 3-র দিকে, কিন্তু বন্ডটা হবে 3 to 5-এর মধ্যে। এবং আমরা যত যত জায়গায় পড়বো, যত জায়গায় লিখবো, আমি যদি বলি ধরা যাক একটা কোড এ সি জি, এসিজি, তার মানে এই এটা হচ্ছে যে কোনো বেজ, মানে যে কোনো স্ট্র্যান্ডই হোক, সেটা আরএনএ হোক, ডিএনএ হোক, যাই হোক, এই এটা হচ্ছে 5 প্রাইমের দিকে, সিটা আর জিটা হচ্ছে 3 প্রাইমের দিকে। এ বুঝতে পারছি কিনা? মানে যে কোনো সিকুয়েন্সই এই 5 থেকে 3-র দিকে আমরা পড়বো, নিউক্লিওটাইড এক্সপ্যানশন হবে 5 থেকে 3-র দিকে, আমরা পড়বো 5 থেকে 3-র দিকে। তো কেউ যে কোনো কোডনই বলুক, তার মানে তার প্রথমটা হচ্ছে 5 প্রাইমের দিকে, পরেরটা হচ্ছে 3 প্রাইমের দিকে। এটা হচ্ছে অলিখিত নিয়ম। ক্লিয়ার? আচ্ছা। আহ, ভাইয়া একটু হ্যাঁ, কনফিউশন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া আপনি যে বললেন যে বন্ড মানে শুরু হবে হচ্ছে থ্রি থেকে, হুম, হুম, হুম। কিন্তু পড়ার সময় আবার ফাইভ থেকে বলছি হ্যাঁ, কেন? কেন সেটাই আমি বললাম। এই যে ধরা যাক এটা এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিওটাইড আমার, এটা ফার্স্ট, হ্যাঁ। ধরা যাক এটাই প্রথম, এর আগে কিছু নাই আর, এটাই প্রথম। তাহলে নতুন একটা যদি নিউক্লিওটাইড আসে বাইন্ড করতে চাই এটার সাথে, কোথায় বাইন্ড করবে? এই থ্রির সাথে, এই থ্রি এন্ডের সাথে, এই থ্রি এন্ডের সাথে। আমি একটা ছবি দেখাই তাহলে, হ্যাঁ। আমার মনে হয় আমার ছবিটা তো ভালো না, ছবিটা মানে ভালো ছবি দেখাইলে বুঝতে সুবিধা হবে। ছবি আঁকা তো আসলে মুশকিল। আচ্ছা, দেখি ছবি আছে কিনা, ছবি নিয়েছি কিনা, না এর চেয়ে ভালো ছবি লাগবে। আচ্ছা, এটা একটু দেখি, এর চেয়ে ভালো ছবি সম্ভবত আমার পিছন দিকে আছে। এই যে এটা একটা, এটা হচ্ছে ফার্স্ট আমার নিউক্লিওটাইড, হ্যাঁ। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিওটাইড। এই যে এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিওটাইড। তো এটা 3 প্রাইমে যদি নতুন একটা বেজ এসে, মানে নতুন একটা নিউক্লিওটাইড এসে লাগতে চায়, তাহলে এটার এই 3 প্রাইমের সাথে লাগবে, মানে থ্রির সাথে ফাইভ, এর কানেকশনটা হবে এরকম। আবার যদি নতুন একটা এসে লাগতে চায়, এই যে নিউক্লিওটাইড, তাহলে এই থ্রির সাথে এসে এটার ফাইভ লাগবে। তার আরেকটা আসলে এটার থ্রির সাথে এটার ফাইভ লাগবে। তাহলে চেইনটা এখন যদি এই ধরা যাক কমপ্লিট হয়ে গেল আমার, হ্যাঁ। শব্দ হচ্ছে কোথাও। ধরা যাক এটা আমার কমপ্লিট হয়ে গেছে চেইনটা। যে আপু কোশ্চেন করেছিলেন, দেখেন বুঝেন বুঝতেছেন কিনা এবার, যে জি এটা আমার ভাইয়া। ধরা যাক আমার কমপ্লিশন হয়ে গেছে, আমার আর কোনো কিছু করা লাগবে না, হ্যাঁ। আর কোনো নতুন, মানে এই পর্যন্তই ধরা যাক আমার এটার ঘটনা, ট্রান্সক্রিপশন হোক বা যাই হোক, ধরা যাক ট্রান্সক্রিপশন হয় এই পর্যন্ত আমার এটা তৈরি হবে। এখন তাহলে চেইনটার অবস্থা কি? এই চেইনটার অবস্থা কি এখন? এই চেইনটার অবস্থা হচ্ছে এক পাশে তার 5 এনটা ফাঁকা, আর এই নিচের সাইডে তার 3 এনটা ফাঁকা, হ্যাঁ, যেটা আমি এখানে নিচে আছে আর কি। তাহলে এক পাশে 5 এন ফাঁকা, এক পাশে 3 এন ফাঁকা। তাহলে এই জন্য এটাকে আমরা এইভাবে বলতেছি যে ফাইভ থেকে ডিরেকশনটা কোন দিকে গেছে, থ্রির লম্বা কোন দিকে দিকে গেছে। হইতেছে? থ্রির দিকে। থ্রির আরো দিকে, যদি হ্যাঁ। লম্বা হইতো আরো এখানে এসে জমতো, তাই না? হ্যাঁ। তার মানে ডিরেকশনটা অলওয়েজ যাইতো 5 থেকে 3-র দিকে। থ্রি। আমি দেখলেই বুঝবো যে এটা ফাইভ থেকে শুরু হয়েছে, যাইতেছে এদিকে, এদিকে যাচ্ছে। ধরা যাক রেপ্লিকেশন যখন হবে, তখন এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, রেপ্লিকেশনও লাগবে, ট্রান্সক্রিপশন, সবখানে এই কথাটা লাগবে। যেমন ফাইভ থেকে শুরু হয়ে 3-র দিকে চলতেই থাকতে পারবে, চলতেই থাকতে পারবে, চলতেই থাকতে পারবে। হুম। তাহলে আমরা কেন রিড রিড করবো 5 থেকে 3? এটা কি ক্লিয়ার হয়েছে আপু? জি জি ভাইয়া, ক্লিয়ার। এটা এই তথ্য বা এটা কিন্তু আমাদের রেপ্লিকেশন বুঝতে সাহায্য করবে। তাহলে এখন নিউক্লিওটাইড তো বললাম, নিউক্লিওটাইডটা কি দিয়ে তৈরি হতে সেটা একটু দুই মানে এক দুই একটু না বললে তো আসলে ব্যাপারটা হয় না। তো নিউক্লিক অ্যাসিড যেটা বললাম হচ্ছে যে 3 প্রাইম 5 প্রাইম ফসফোরাইস্টার বন্ড, এবং এটাকে আমরা পড়বো 5 থেকে 3-তে, এক্সটেনশন হবে 5 থেকে 3-র দিকে। এবং আমাদের নিউক্লিক অ্যাসিড যেটা আছে আর কি সেলের ভিতরে, 90% হচ্ছে আরএনএ, 10% হচ্ছে ডিএনএ, মানে আরএনএটা বেশি আসলে।
কারণ সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াসে আরএনএ থাকে, এই কারণে। এখন ডিএনএ তো আমরা আরো ডিটেলস একটু পড়বো পরে। এখন যেটা না বললেই না, সেটা হচ্ছে কার সাথে কি লেগে থাকে। আমি তো মনে হয় ছবিতে দেখাইলাম যে কোনটা ভাইয়া একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, শব্দ হচ্ছে কি? আমার এখানে তো হওয়ার কথা না। কেউ একজন কি অন করে রেখেছেন কি? আর সবাইকে আনমিউট করে দেন। আনমিউট না? ওকে। আমি আসলে ওল্ড স্কুল মানুষ আর কি, এইটি ঠিক বুঝি না। দাঁড়ান 1 মিনিট, শব্দ অবশ্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, শব্দ বন্ধ হয়ে গেছে, মানে যে আনমিউট আচ্ছা ছিল ঠিক সে আছে হয়তো তাহলে। মিউট হয়ে। এখন যেটা বলতেছিলাম যে নিউক্লিওটাইডটা কি আসলে, নিউক্লিওসাইড কি? তো নিউক্লিওটাইড যে মানে যে মনোমারটা অনেকগুলো একসাথে হয়ে নিউক্লিক অ্যাসিড হয়েছে, সেই নিউক্লিওটাইডটা কি আসলে? নিউক্লিওটাইডে তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে সুগার লাগবে, একটা হচ্ছে ফসফেট লাগবে, আর হচ্ছে বেজ লাগবে, এই তিনটা জিনিস। সুগার, ফসফেট, বেজ। তো তার আগে তাহলে সুগারটা কি সেটা আমরা দেখি, তারপর বেজ আর ফসফেট নিয়ে আলোচনা করতেছি। এই যে আপনাদেরকে বললাম যে 5টা কার্বন, এই যে 1 2 3 4 5, হ্যাঁ, এই 5টা কার্বন, 1 2 3 4 5। এখন এগুলোকে আমরা ওই যে প্রাইম দিয়ে হিসাব করি, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এখন আমরা জানি আরএনএ আছে আর ডিএনএ আছে। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো মানে হচ্ছে রাইবোস সুগার থাকে, এই জন্য এটার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডি রাইবোস সুগার থাকে, বা ডিঅক্সি রাইবোস সুগার থাকে। তো এটা পার্থক্য করছে কি দিয়ে আমরা? এটা হচ্ছে এই যে এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। এইখানে এখান থেকে যদি একটা অক্সিজেন বের করে দেই, ডিঅক্সিজেনেশন হয়ে গেল এই জিনিসটা। এই জন্য নাম হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে তাহলে একটা সুগার পাইলাম। আর একটা কি লাগবে? বেজ লাগবে, নাইট্রোজেন বেজ। আর এটা কি লাগবে? ফসফেট লাগবে। এখন কার সাথে কি লেগে থাকে? এই যে কার্বন 1 যেটা, এর সাথে বেজ লাগে। আমরা ছবি দেখাবো। এর সাথে নাইট্রোজেন বেজ লেগে থাকবে। নাইট্রোজেন বেজ মানে কি? পিউরিন আর পাইরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলো। আর এই যে আমরা 3 নাম্বার, সরি, 2 নাম্বার কার্বনে কি বললাম? অক্সিজেন সরে গিয়ে হয়। আর 3 নাম্বার কার্বনে কি বলেছি? 3-এর সাথে পরেরটার 5 এসে লাগে, এটা এমনি জাস্ট বোঝার জন্য বলতেছি। আর 5-এ কি থাকে? ফসফেট। আমরা ছবি দেখাচ্ছি, এত টেনশন নেওয়ার কিছু নাই এখানে, বোঝানোর, জাস্ট বলার জন্য বললাম। ছবি দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে এই ছবিটা দেখি। তাহলে এটা একটা নিউক্লিওসাইড, আর এটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি বললাম? তিনটা জিনিস। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে সুগার, রাইবোস সুগার বা ডি রাইবোস সুগার যাই বলি। এটা হচ্ছে বেজ। বেজ কার সাথে থাকে? 1 নাম্বার কার্বনের সাথে থাকে বেজ লাগানো। আর এই 5 নাম্বার কার্বনের সাথে থাকে ফসফেট লাগানো। তাহলে বেজ, সুগার আর ফসফেট। এই সুগার আর ফসফেটটা করবে হচ্ছে ওই যে সিরিজ, যেটা আমরা বলি ডিএনএ ডাবল হেলিক্স। সুগার আর ফসফেট এই ব্যাকবোনটা করবে হচ্ছে রেলিং। আর যে সিঁড়িগুলো যেগুলো, সেগুলো করবে বেজ। মানে এই পাশে বেজ, আবার এই পাশে একটা আছে, এই দুটোর বেজ একসাথে লাগবে। তাহলে এটা করবে সিঁড়ির ধাপ, আর দুই পাশে দুটো রেলিং। এখন যেটা বললাম যে আর কি কি মনে রাখতে হবে আমাদের, যে 1 নাম্বারে বেজ লাগে, হ্যাঁ, এটা তো আমি বললাম যে 1 নাম্বারে নাইট্রোজেন বেজ লাগানো থাকবে। আর 2 নাম্বারে মানে সিগনিফিকেন্ট কি ঘটনাগুলো? 2 নাম্বার হচ্ছে রাইবোস সুগারের অক্সিজেন সরায় ডিঅক্সি হয়, যদি ডিঅক্সি রাইবোস সুগার হতে হয়। এই 3 নাম্বারের সাথে পরেরটা যদি তৈরি হতে হয়, মানে পলিমার হতে হলে 5 নাম্বারটা এসে লাগে। আর 5 নাম্বারে কি থাকে? এই যে ফসফেট, যেমন এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। যদি এটিপি বলি আমরা আর কি, তা এডিনোসিনকে একটা এই যে মানে বেজ আর সুগার মিলে হচ্ছে এডিনোসিন। আর এই 3টা ফসফেট, এই মিলে এডিনোসিন ট্রাইফসফেট। তো যদি বলি নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড হচ্ছে বেস থাকবে, সুগার থাকবে, কিন্তু ফসফেট থাকবে না। তো এটা মনে রাখতে পারেন, অনেক সময় ভুলে যাই আমরা সাইড কোনটা, টাইট কোনটা, কোনটাতে ফসফেট থাকে, কোনটা ফসফেট থাকে না। মানে আমি ছোটবেলায় মনে রাখতাম আর কি এইভাবে, যে নিউক্লিওসাইডকে শক্ত করে টাইট করে বাঁধতে হলে নতুন একটা জিনিস লাগবে, সেটা হলো ফসফেট। তাহলে সাইডের সাথে টাইট করে বাইন্ড করার জন্য ফসফেট লাগে। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে ফসফেট থাকবে, আর সাইডে ফসফেট থাকবে না। তাহলে আমি যদি একেবারে গোড়ার থেকে শুরু করি, আমাদের একটা রাইবোস সুগার লাগবে। রাইবোস সুগারের এক পাশে বাইন্ড হবে হচ্ছে নাইট্রোজেন বেস, এক পাশে থাকবে ফসফেট। তাহলে এই মিলে হচ্ছে হচ্ছে নিউক্লিওটাইড। এবং এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে মিলে হবে হচ্ছে নিউক্লিও অ্যাসিড। এখন
তাহলে কতগুলো নিউক্লিয়াস থাকে আনুমানিক? তাহলে বেস যতগুলো ধরা যাক, এক 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 স্ট্যান্ডে যত বেস, সেরকমই মোটামুটি নিউক্লিয় টাইডও থাকবে আসলে। তো আনুমানিক 3.2 বিলিয়ন বেস পেয়ার থাকে আর কি আমাদের। তো এই পর্যন্ত নিউক্লিওটাইড সাইড, তারপর হচ্ছে, আচ্ছা নাইট্রোজেন বেজের তো বলছি মনে হয় না, পিউরিন আর পাইরিমিডিন, এটা অনেক সময় আমরা ভুলে যাই যে কোনটা পিউরিন কোনটা পাইরিমিডিন। তাহলে এটা আমরা মনে রাখতে পারি ওয়াই দিয়ে, হ্যাঁ। এই যে পাইরিমিডিনে একটা ওয়াই আছে, ওয়াই। এই যে সাইটোসিনে ওয়াই আছে, এই যে থাইমিনে ওয়াই আছে। আর থাইমিনের পরিবর্তে আরএনএর ক্ষেত্রে হয় ইউরাসিল। তাই মনে থাকবে যে ওয়াই দিয়ে মনে রাখতে পারি আমরা পাইরিমিডিন বেস, যেহেতু এখানে ওয়াই আছে। তো সাইটোসিনে ওয়াই, থাইমিনে ওয়াই, তো এরা হচ্ছে পাইরিমিডিন বেস। আর পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন। এখন আমরা জানি যে অ্যাডেনিনের সাথে, এখানে একটা কথা বলে নিই যদি অ্যাডেনিন গুয়ানিনের কথা আসছে। অ্যাডেনিনের সাথে কার বাইন্ডিং, কে বাইন্ড করে? মানে একটা পিউরিনের সাথে আরেক পাশে পাইরিমিডিন বাইন্ড করে, এটা তো আমরা জানি। মানে এর সাথে বাইন্ড করে হচ্ছে ইউ। টি, হ্যাঁ। আর এটি এটি আর জির সাথে সি, তাই তো। মানে এক এক পাশে হচ্ছে বাইন্ড করবে হচ্ছে পিউরিন, আর এক পাশের সাথে হচ্ছে পাইরিমিডিন। এটা কিন্তু ইউনিভার্সাল, হ্যাঁ। এটি আর জির সাথে বাইন্ড করবে সি, এটা কিন্তু ইউনিভার্সাল। মানে এরকমই, এটাকে বলা হয় বেস পেয়ারিং ল। মানে যদি নাইট্রোজেন, দুইটা বেস হয় ডিএনএর, এক পাশে যদি অ্যাডেনিন থাকে তাহলে অপর পাশে থাকবে থাইমিন, বা এক পাশে থাইমিন থাকলে অপর পাশে অ্যাডেনিন, এক পাশে গুয়ানিন থাকলে অপর পাশে সাইটোসিন, এক পাশে সাইটোসিন থাকলে অপর পাশে গুয়ানিন। এটা হচ্ছে বেস পেয়ারিং ল। এই ল বাইরে যেতে পারবে না, এই ল বাইরে গেলে ঝামেলা। তবে আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিন থাকলে আর এক পাশে হবে কি, মানে আরএনএ যখন তৈরি হবে তখন ওখানে আসলে থাইমিন তো আর থাকে না আরএনএ তে, কি থাকে? ইউরাসিল। তো ওই জায়গায় হবে ইউ এর পরিবর্তে, যাই হোক, সেটা আমরা পরেও দেখব। তাহলে আমরা এই যেটা বললাম যে এর সাথে টি, অ্যাডেনিনের সাথে থাইমিন, এটার কয়টা বন্ড থাকে? আচ্ছা, আমরা কি ডিএনএ একটা ফিগার দেখাই না? নিশ্চয়ই আমরা সবাই সবকিছু জানি না। আমি তো ভাবতেছি সব, মানে এগুলো জানি আমরা, কিন্তু এমন তো হতেই পারে যেখানে অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ারের বা অন্য কেউ, এটা তো হতেই পারে। তারা মনে হয় ছবি না দেখে কথা বলা ঠিক হচ্ছে না। একটা ডিএনএ ছবি না দেখাইলে, আচ্ছা এটা আমরা দেখি, এটা দেখলেই মনে হয় যথেষ্ট। এই তো এটা হেলিক্যাল স্ট্রাকচার ডিএনএ, হ্যাঁ। ডিএনএ একটা হেলিক্যাল স্ট্রাকচার। এর চেয়ে সুন্দর ছবি নাই আর। মনে হয় নাই। নাই মনে হয়, ছবি না হয় দেখ, ওটাই দেখি আমরা। তো স্ট্যান্ড আমরা বুঝলাম, তো সিঙ্গেল স্ট্যান্ড কিভাবে হবে বা ডাবল স্ট্যান্ড কিভাবে হবে। এটা তো আবার সেই সামনে গেলাম। Sorry. আচ্ছা, তো এটা হচ্ছে একটা রাইট হেলিক্স বলি আমরা, হেলিক্যাল স্ট্রাকচার। মানে এই যে এই যে প্যাচ খেয়ে খেয়ে গেছে, এই এই দেখেন, এরকম, হ্যাঁ, ডিএনএ স্ট্রাকচার। তো এটা আমি বলতে চাচ্ছিলাম যেটা, এটা এটা আমরা ডিসক্রাইব করব। তো এখন যেটা শুরু করছে সেটাই বলি, যে এই যে আমার, এই যে এক পাশে সি থাকলে অপর পাশে জি, সাইটোসিনের সাথে গুয়ানিন। এই সি থাকলে জি, এই যে টি থাকলে এ, এই যে এটি জিসি, এটি জিসি, এটাই হচ্ছে ই। তো এই যে এ, এই যে টির সাথে এ বা এর সাথে টি, এর এখানে থাকে হচ্ছে দুইটা বন্ড। মানে এই এই বেসগুলা হাইড্রোজেন বন্ড দিয়ে লাগানো থাকে। আর এই যে রেলিং এর যেটা বললাম, যে রেলিংটা কি থাকে, সুগার আর ফসফেট, হ্যাঁ, 3 আর 5 প্রাইম ফসফোডাইস্টার বন্ড। আর এদের মাঝখানে থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই সুগার ফসফেট যে বন্ডটা, এটা কিন্তু বেশ স্ট্রং বন্ড। এটা বেশ স্ট্রং বন্ড। স্ট্রং বন্ড বলতে এটা হচ্ছে মিলিয়নস অফ ইয়ার্স
সার্ভাইভ করতে পারে যদি সেরকম কন্ডিশন পায়। কিন্তু এই হাইড্রোজেন বন্ডগুলা তেমন মানে শক্তিশালী বন্ড না। তার উপর এটির মধ্যে থাকে হচ্ছে ডাবল বন্ড, আর জিসির মধ্যে থাকে ট্রিপল বন্ড। এটা এখন আলোচনা করলাম এই কারণেই যে আপনার কি মনে হয় কোনটা বেশি শক্তিশালী, এটি হবে না জিসি বন্ড শক্তিশালী হবে? জিসি শক্তিশালী বেশি জিসি হবে। শক্তিশালী হবে কারণ ওখানে তিনটা বন্ড। এখন যদি এমন হয় যে ডিএনএ তো বিশাল লম্বা, লম্বা একটা বিষয়, ধরেন 1.5-2 মিটার লম্বা। তো এইরকম বিশাল লম্বা, আহ নিঃস্বাদ তুষাদের মনে হয় ভিডিও অন করা, ভিডিও অফ করে নিলে মনে হয় ভালো হয়। তো এই বিশাল লম্বা ডিএনএ তো যে কোনো একটা সাইট থাকতে পারে, যে সাইটটা হচ্ছে যে এই এই যে জিসি বন্ড, যেটা এই বন্ড রিচ, মানে এই মানে পরপর এই যে জি 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 এরকম ধরলাম কথার কথা, জি সি জি সি জি সি এরকম যদি থাকে, মানে জিসি বেশি, মানে এটিও আছে কিন্তু জিসি বন্ডই বেশি, এরকম যদি একটা রিজন থাকে এখানে জিসি বন্ড বেশি, এখানে এটি বন্ড বেশি, তাই এই রিজনটা একটু বেশি টাইট হবে, এই রিজনটা একটু কম টাইট হবে, মানে কম শক্তিশালী হবে। এটা তো ক্লিয়ার। যেখানে জিসি বেশি আর যেখানে এটি বেশি, এই দুটো একটু ডিফারেন্স হবে মানে শক্তির দিক থেকে। কোনো এটা খুলতে দেরি হবে কারণ জিসি বন্ড বেশি, শক্তি বেশি, এটা তাড়াতাড়ি খোলা যাবে যখন খোলার প্রয়োজন পড়বে আর কি। এটা জাস্ট এটা বলার জন্যই আমি এই কথাটা বললাম, পরে এটা আমরা দেখবো না এটা আমাদের কোন কাজে লাগে এই তথ্য। আচ্ছা। এখন আমরা তো বললাম যে এই যে স্ট্যান্ড তৈরি হয় কিভাবে, তাহলে হচ্ছে কিভাবে তৈরি হয় যে এদিক দিয়ে হচ্ছে সুগার ফসফেট বন্ড, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন বন্ড। এদিকে এই বেজের মধ্যে হাইড্রোজেন বন্ড আর সুগার আর ফসফেট বন্ড হচ্ছে এদিকে। এখন এই যে ডিএনএ তৈরি হইলো, এই যে ডিএনএ একটা সুতা, মানে ডাবল হেলিক্সের সুতা। এখন এই ডিএনএটা অর্গানাইজেশন হইতে হবে, মানে এইভাবে জাস্ট সুতা হিসেবে সে থাকবে না। এখানে একটা কথা বলে নেই যে এই যে আমরা পড়লাম ফসফেট, বারবার কথাটা বলতেছি, এই যে ফসফেট, এই যে ফসফেট, এই যে এটা হচ্ছে ফিগার, দেখি আমরা এই যে ফসফেট, এই যে নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে ফসফেটে, ফসফেট হচ্ছে নেগেটিভ চার্জ থাকে। এই নেগেটিভ চার্জের অনেক আহ, কাহিনী আছে। তো আমরা আপাতত জেনে রাখি যে ফসফেট নেগেটিভলি চার্জড, তাহলে সে পজিটিভ চার্জের দ্বারা আকৃষ্ট হবে। হ্যাঁ, and দেখি এই তথ্যটা আমাদের কোথায় কাজে লাগে। তাহলে নিউক্লিক অ্যাসিড আমরা বললাম, নিউক্লিক অ্যাসিড অর্গানাইজেশনের কথা বললাম যে নিউক্লিক অ্যাসিড অর্গানাইজেশন হতে হবে। অর্গানাইজেশন কিভাবে হয়? নিউক্লিক অ্যাসিড গুলো আমাদের ইয়াতে, ধরা যাক এটা আমার নিউক্লিক অ্যাসিড, মানে হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স, এই জিনিসটা হিস্টোন নামে কিছু প্রোটিন থাকবে, সেই প্রোটিনের চারপাশ দিয়ে র্যাপ থাকবে। হিস্টোন হচ্ছে যে 8টা প্রোটিন একসাথে থাকে, যেটাকে বলি অক্টাকোর বা অক্টামেরিক প্রোটিন। হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3, হিস্টোন 4, সবগুলোর 2টা করে কপি, তাহলে 4 2 8। এই 8টা হিস্টোন প্রোটিনের সাথে এই ডিএনএটাকে যদি আমি সুতা হিসেবে কল্পনা করি, এইভাবে হিস্টোনকে প্রায় 2 প্যাচ দেয়। তারপর একটু গিয়ে একটু পরে গিয়ে আবার হিস্টোনকে এরকম 2 প্যাচ দিবে। এরকম অনেক হিস্টোন আছে, এরকম প্যাচ প্যাচ দিয়ে যাবে। হিস্টোন গুলো হচ্ছে আমরা যেটা বললাম, হিস্টোন গুলো পজিটিভ চার্জ, আর এই যে ডিএনএ ফসফেট থাকার কারণে সে নেগেটিভ চার্জ দেয় বডি নর্মাল পিএইচে। তাহলে এই জন্য নেগেটিভ পজিটিভ এভাবে বাইন্ড করে, তাহলে হিস্টোনের সাথে সে প্যাচ খেয়ে আবার পরে হিস্টোনের সাথে প্যাচ খাবে, আবার হিস্টোনের সাথে প্যাচ খাবে, এইভাবে সে হিস্টোনের সাথে সাথে বাইন্ড করে করে ছোট ছোট, এই যে আমার দড়ি, দড়ির মধ্যে ছোট ছোট গিট্টু দিবে, এগুলো বলে বিড। তাহলে ডিএনএটাকে যদি আমি থ্রেড হিসেবে কল্পনা করি, এরকম ছোট ছোট বিড তৈরি করবে, যেগুলো বিড মানে আসলে হিস্টোনের প্রতি প্যাচ দিয়ে গেছে। তো এই যে ডিএনএ স্ট্র্যান্ড সাথে হিস্টোনকে প্যাচ দিচ্ছে, সে 2 প্যাচ, প্রায় 2 প্যাচ, ফুললি 2 প্যাচ না, 1.8 প্যাচ বলা যায় এক্স্যাক্টলি। তাহলে এই যে প্যাচ দিল, মানে এই হিস্টোন আর সাথে এই ডিএনএর প্যাচ, এটাকে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোম। তাহলে আমরা এখন আগাই। ডিএনএ স্ট্রাকচার বলার কিছু নাই, মোটামুটি বলেই ফেলছি। আহ ডিএনএ আরএনএ ডিফারেন্স এটা বলবো না, এটা ওই মেইনলি এটিজিসি আর এটিজি, ওটা জানলে চলবে, এজিসি যাই হোক। আচ্ছা, নিউক্লিওটাইড এগুলো
লাগবে না। ডিএনএ কথা আসছে, তার আগে আমরা একটু এই ইয়েটা দেখাই দিই যে আসলে কিভাবে পেঁয়াজটা খাইছে। এই পেঁয়াজটা দেখা দরকার আছে আমাদের। এই যেটা, তো আমরা যেটা বললাম, এই জিনিসটা আমরা মানে অনেকেই বুঝি না যে আসলে এখানে মানে কিভাবে ডিএনএটা অর্গানাইজ হয়েছে। আমি প্রথমে বললাম কি, এই যেটা একটা ডিএনএ, হ্যাঁ দেখা যাচ্ছে নিশ্চয়ই, এটা একটা ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড। এই ডিএনএ কে যখন আমি, এটা তো বড় করে রেখেছি, ছোট করে চিন্তা করব, আসলে তো সে ছোটই, খুব চিকন। তখন ধরলাম সে একটা দড়ি, ডাবল হেলিক্স না, এই ডাবল হেলিক্সটাই মনে করলাম একটা সুতা, ওর ভিতরে ডাবল হেলিক্স আছে। এই সুতাটা এই যে নিউক্লিওজোমের সাথে দুই প্যাচ খাইছে, এই যে নিউক্লিওজোমের সাথে দুই প্যাচ খাইছে, নিউক্লিওজের সাথে দুই প্যাচ খাইছে, দুই প্যাচ খাইছে, খাইছে। এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের আলাপে পরে আসতেছি। তাইলে প্রথমে হচ্ছে ডিএনএ তে একটা মানে প্যাচ আছে, যেটাকে আমরা বলতেছি প্রাইমারি কয়েলিং। কয়েল মানে প্যাচ। তাহলে ডিএনএ তে প্রথমে একটা, এখানে একটা প্যাচ আছে, হ্যাঁ এখানে একটা প্যাচ। এরপর সে নিউক্লিওজোমের সাইড দিয়ে, সরি হিস্টোনের পাশ দিয়ে প্যাচ খাইলো, তাহলে এটা একটা প্যাচ। মানে কয় জায়গায় কয়েলিং হয়েছে সেটা বলতেছি। তাহলে এখানে প্রথমবার কয়েলিং, এখানে দ্বিতীয়বার কয়েলিং, যেটাকে আমরা বলতেছি একটা নিউক্লিওজোম তৈরি করছে। এই যে এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এরকম অসংখ্য নিউক্লিওজোম আছে। অসংখ্য মানে প্রায় কত মিলিয়ন জানি, 25 মিলিয়ন না কত নিউক্লিওজোম আছে পুরা সেলে, একটা সেলে নিউক্লিয়াসে। তো এরকম নিউক্লিওজোম তৈরি করছে। তাহলে এখানে এক প্যাচ খাইলো, এখানে প্যাচ খাইলো, এই পুরা প্যাচের জিনিসটা বিট সহ এইটা দেখেন আবার প্যাচ খাইছে না এই জায়গায়, এরকম প্যাচ খাইতে 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 এরকম হয়েছে না। এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন। এটা হচ্ছে ক্রোমাটিন। মানে প্রথমে হচ্ছে এই চিকন একটা সুতা, সে একটা বিট তৈরি করছে, ছোট ছোট হিস্টোন, 8টা করে প্রোটিনের সাইড দিয়ে। এই পুরা জিনিসটাই আবার একটা প্যাচ খাইছে, এটা হলো ক্রোমাটিন। এই ক্রোমাটিন আবার আরেকবার প্যাচ খাবে, খেয়ে যে এরকম ক্রোমোজোম তৈরি করছে। তাহলে আমাদের প্যাচ কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই হচ্ছে চারটা কয়েলিং হয়। প্রাইমারি কয়েলিং বা ফার্স্ট ডিগ্রি কয়েলিং, সেকেন্ড ডিগ্রি কয়েলিং, থার্ড ডিগ্রি কয়েলিং, আর এই যে টার্সিয়ারি কয়েলিং। তাহলে এইভাবে সে হয়েছে ক্রোমোজোম। এখন আসি আমরা, আচ্ছা ক্রোমোজোম মানে তো আমরা জানি, ক্রোম মানে কালার। গুগল ক্রোমের লোগো দেখছি না, কালারফুল। ক্রোম মানে কালার, সোম মানে বডি, মানে কালারফুল বডি প্রথম যখন এটাকে দেখা হয়েছে। এখন এই যেটা বললাম ডিএনএ, এই যে প্যাচ দিল, যেখানে প্যাচটা একটু লুজ হবে, একটু বলে নেই, ধরা যাক এই যে ডিএনএ, এখানে আমার হিস্টোন প্রোটিন আছে, প্যাচ খাইলো, এখানে আবার হিস্টোন প্রোটিন আছে, প্যাচ খাইলো, এখানে আবার হিস্টোন প্রোটিন আছে, প্যাচ খাইলো। এইখানে থাকে 8টা হিস্টোন প্রোটিন, আর একটা থাকে মাঝখানে H1 বলে একটা থাকে। এখানে তো বলছিলাম না হিস্টোন 2A 2B 3 4 সব দুইটা করে কপি, H1। এই যে এই এই মানে নিউক্লিওজোম, এই নিউক্লিওজোম মাঝখানে লিংক করলো, এটা বলে লিঙ্কার ডিএনএ। এখানে থাকে হিস্টোন 1। হুম। তো যদি এমন হয় যে কোথাও এই লিঙ্কার ডিএনটা ছোট, মনে করা যাক এটার থেকে এটা খুব কাছাকাছি, আর একটা এখানে প্যাচ খাইছে এরকম, তাহলে জিনিসগুলো একটু টাইট হবে, ডেন্স হবে। তার মানে এই যে এরকম, এই যে ডেন্স ইনঅ্যাক্টিভ হেটারোক্রোমাটিন, এটা বলে হেটারোক্রোমাটিন। এটা হচ্ছে ডেন্সলি প্যাকড থাকে, যার কারণে ও ট্রান্সক্রিপশনের সময় ওপেন করা যায় না ওকে। খুব টাইটলি প্যাক থাকে, তো ট্রান্সক্রিপশন করতে হলে তো ডিএনএ স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে, ওপেন করতে হবে। তো ওই ট্রান্সক্রিপশনালি সে ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে হেটারোক্রোমাটিন এইরকম টাইটলি প্যাক থাকে, এই জন্য হচ্ছে ও হচ্ছে ডেন্স এবং ইনঅ্যাক্টিভ। আর ইউক্রোমাটিন একটু লুজ দেখেন, এই কারণে হচ্ছে ডিসপার্স থাকে এবং ও হচ্ছে অ্যাক্টিভ, মানে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। তো এই পর্যন্ত এটা কি আমরা বুঝলাম ডিএনএতে কিভাবে অর্গানাইজ থাকে। তারপর আমরা ট্রান্সক্রিপশন যখন পড়বো তখন এগুলো আমরা দেখবো, এক্সন কি, ইন্ট্রন কি, প্রোমোটার এনহান্সার কি, এগুলো আমরা তখন দেখবো। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেললে ভালো হয়। যদি এখন এটা রিলেটেড হয় এখন বললাম, না হলে পরে বলবো যে হ্যাঁ এটা পরে বলবো। এটা কি বুঝতে পারছি আমরা সবাই ছবিটা? এই যে দেখেন হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিনের ছবি এখানে আবার আছে, যে লিঙ্কার ডিএনএর কথা যেটা বললাম এরকমই। এখন এখানে একটা কথা বলে নেই, যেহেতু ওই তখন প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে আমার স্কিন সেলেও যে জেনেটিক কনস্টিটিউশন, স্কিন সেলেও যে ডিএনএ আছে, আমার প্যানক্রিয়াটিক বিটা সেলেও সেই ডিএনএ আছে, কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেল ইনসুলিন তৈরি করলেও
স্কিন সেল ইনসুলিন তৈরি করে না। এর কারণ হচ্ছে সব জিন সবার থাকলেও সব জিন সবখানে এক্সপ্রেসড হয় না। আমাদের 25-30 হাজার জিন আছে, কোথাও আছে 20 হাজার লেখা, যাই হোক। এই 25-30 হাজার জিন সব সেলেই আছে যদি আমরা নর্মাল হই। তো সব সেলেই 25-30 হাজার জিন অ্যাক্টিভ থাকবে না। ধরা যাক আমার একটা এটা ধরা যাক একটা আমার স্কিন সেল, এটা আমার প্যানক্রিয়াটিক বিটা সেল। স্কিন সেলে ধরা যাক এখানে কয়েকটা, এই যে ডিএনএ, তো এটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, হ্যাঁ। ধরা যাক ডিএনএ এখানে একটা জিন আছে যেটা তৈরি করে ক্যারাটিন প্রোটিন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এখানে একটা আছে, ধরা যাক সেটা তৈরি করে ইনসুলিন। এখানেও তাই আছে, এখানে আছে ক্যারাটিনের জিন, মানে প্যানক্রিয়াটিক বিটা সেল, এখানে আছে ইনসুলিন তৈরির জিন। তো এই ভদ্রলোকের মানে স্কিন সেলের ক্যারাটিন প্রডিউসিং জিনটা এক্সপ্রেস হইতেছে, মানে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। আর এখানে হচ্ছে এইটা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ। এখানে জাস্ট উল্টা। মানে এইরকম জাস্ট এর উদাহরণের জন্য দিলাম। তো এইটা অনেক কারণে হইতে পারে। এই যে দেখেন হেটারোক্রোমাটিন হইতে পারে, এটা একটা ঘটনা ঘটতে পারে। তো তারপর প্রোমোটার সিকুয়েন্স এনহ্যান্সার, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু যে ঘটনাটা আগে কখনো পাত্তা দেওয়া হয় নাই, মানে দুইটা জিনিস, একটা হচ্ছে নন কোডিং ডিএনএ, যেটাকে আমরা আগে পাত্তা দিতাম না। আমরা ভাবতাম যে জেনেটিক কোড যারা করে, আমাদের কিন্তু মানে এই ডিএনএ যত আছে তার কিন্তু পুরোটা কিন্তু কোডিং ডিএনএ না, হ্যাঁ। পুরোটা না বলতে খুবই কম আর কি, less than 10% ডিএনএ হচ্ছে কোডিং ডিএনএ, বাদ বাকি 90%-এর বেশি হচ্ছে নন কোডিং ডিএনএ। তো আগে এটাকে ভাবা হতো এই নন কোডিং ডিএনএ, কোডিং ডিএনএ মানে হচ্ছে যে কোড করে আর কি, কোড করে পরে যে এমআরএনএ তৈরি করে, প্রোটিন তৈরি করে, এরকম, এগুলো হচ্ছে কোডিং ডিএনএ। তো কোড টোড পরে আমরা ডিটেলস বলবো। এখন আমরা নিশ্চয়ই আশা করি সবাই জানি জেনেটিক কোড কি, না জানলেও অন্তত শব্দটা তো শুনেছি। তো কোডিং ডিএনএ আগে ধারণা করা হতো যে এই নন, ধরা যাক এটা একটা কোডিং ডিএনএ মানে জিন, এটা একটা জিন, সে প্রোটিন তৈরি করে। নন কোডিং যে মাঝখানের ডিএনএ, এগুলোকে ভাবা হতো যে মানে জাঙ্ক ডিএনএ, মানে কাজের না আর কি, অকামের ডিএনএ, জঞ্জাল আর কি। কিন্তু পরে দেখা গেলো যে এগুলো অনেক কাজ আছে। তো এই সব জিনিসপত্র সেটা আর এখানে বলা যাবে না আজকের ক্লাসে। এরা হচ্ছে ওই ডিএনএ ইতে হেল্প করে আর কি, এক্সপ্রেশনে করে। তো এই কথা এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু এইটাই না, আরো অনেক মেকানিজম আছে। তার মধ্যে আরেকটা জিনিস রিসেন্ট, মানে রিসেন্ট বলতে খুব রিসেন্ট না, বেশ বেশ আগে হলো নতুন ঘটনা আর কি, যে এপিজেনেটিক সেন্স বলি আমরা, এপিজেনেটিক সেন্স। তো এপিজেনেটিক সেন্স বলার আগে একটু বলে নেই যে যদি লগ আউট হয়ে যায় তাহলে আমরা আবার ঢুকবো আর কি এটাতে, হ্যাঁ, যেহেতু বেশি সময় পাওয়া যায় না জুমে। তো এপিজেনেটিক সেন্স বলা হচ্ছে, এপি মানে উপরে, জেনেটিক মানে জেনেটিকের উপরে। মানে আমরা যেমন মিউটেশন মানে কি জানি, যে চেঞ্জ, পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। এখানে আসলে ডিএনএ তে কোনো চেঞ্জ হবে না, ডিএনএ সিকুয়েন্সে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এক্সপ্রেশনে ইফেক্ট করবে। এবং ইনহেরিটেডও হয় এটা, এই ইয়েটা মানে ডিএনএ সিকুয়েন্সে কোনো চেঞ্জ হবে না, কিন্তু জিন হয়তো এক্সপ্রেশনে বাধা, মানে এক্সপ্রেশন হইতে পারতেছে না ওর কারণে। এটা হচ্ছে এপিজেনেটিক সেন্স। যেমন এখানে একটা উদাহরণ দিই, এই যে মিথাইলেশন, এই যে মিথাইলেশন, এসিটাইলেশন, এগুলো হলো এপিজেনেটিক সেন্স করে। যদি মিথাইলেশন বেশি হয়, এই যে লালটা মিথাইলেশন না, এটা দেখেন তো, এই যে মিথাইলেশন লাল 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 লাল, অনেক বেশি লাল না এই জায়গায়, এই যেটা হেটাক্রোমাটিন হয়ে আছে। এখানে এই যে এসিটাইলেশন বেশি না, এই যে হলুদটা, এই যে হলুদ কালার, এখানে দেখেন এটা ইউক্রোমাটিন অ্যাক্টিভ। তার মানে মিথাইলেশন বেশি হলে ডিএনএ সাইলেন্স হয়ে যেতে পারে, এক্সপ্রেশন নাও হতে পারে জিন। তো জিন সাইলেন্সিং বা জিন এক্সপ্রেশন কন্ট্রোল করে, এই যে এগুলো, এগুলো হচ্ছে এপিজেনেটিক সেন্স। এপিজেনেটিক্স নিয়ে আমার ওই সম্ভবত প্ল্যাটফর্মে একটা লেখাও লিখেছিলাম, ফেসবুকের, দেখতে পারেন। ওই এই যে গত বছর যে নোবেল প্রাইজ পাইলো আর কি, মাইক্রো আরএনএ, ও একটা এপিজেনেটিকের ঘটনা, ওটা নিয়ে গবেষণা করে ওই টাইপেরই। তো সেটা আমরা জিনের যখন ডেফিনেশন পাবো তখন আমরা এই কথাটা একটু, এই কথাটা, এই জ্ঞানটা আমাদের কাজে লাগবে, এপিজেনেটিকের জ্ঞানটা, যখন জিনের ডেফিনেশন বলবো, কারণ আমরা জিনের ডেফিনেশন অনেকেই ভুল জানি। আচ্ছা, তো একটু মনে হয় জটিল কথা হচ্ছে, কিন্তু কিছু করার নেই আসলে, জেনেটিক্স তো এরকমই। এই যে 25-30 হাজার জিন থাকে আমাদের বললাম, এই যে মোর দ্যান 90% হচ্ছে নন কোডিং ডিএনএ, যেটাকে আমরা জাঙ্ক ডিএনএ বলা হতো আগে। এই যে কয়েলিং যে দেখাইলাম, সেই কয়েলিংটা আবার দেখি, এই যে প্রাইমারি কয়েলিং ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে, তারপর হচ্ছে এই যে হিস্টোন প্রোটিনের সাইড দিয়ে, এটা সেকেন্ডারি কয়েলিং। তারপর ওরা আবার প্যাচ খাইছে, এটা হচ্ছে ক্রোমাটিন, থার্ড ডিগ্রি কয়েলিং। ও আবার প্যাচ খেয়ে করছে ক্রোমোজোম, টার্সিয়ারি কয়েলিং বা কোয়াটার্নারি কয়েলিং।
এটা সম্ভবত আর বলা লাগবে না, এটা এগুলো মনে হয় বলে ফেলছি কিভাবে কোনটা হয়। এগুলো আমি বলে ফেলছি, নিউক্লিওটাইড, বেসিক বায়োকেমিস্ট্রি, এগুলো তো দেখাই দিলাম। তো আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলছি। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? স্যার H1 যে লিঙ্কারটা আছে এটা হুম। যদি কাছাকাছি থাকে তাহলে কি এটা আমরা হেটারোক্রোমাটিন বলবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই এইভাবে টাইট হতে পারে, আবার যদি মিথাইলেশন হয়েও টাইট হতে পারে। ওই কাছাকাছি দেখলাম না, ওই যে ছবি দেখালাম না হেটারোক্রোমাটিনের, ওরা খুব কাছাকাছি। ওই যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন দেখালাম না, জি একটা রঙিন স্যার, জি ছবি, স্যার, হ্যাঁ। জি তো স্যার। হ্যাঁ, ওই মানে হেটারোক্রোমাটিন আরেকটা বৈশিষ্ট্য আছে, এমন না যে ও এটা হওয়াতে খুব আমাদের সমস্যা হইতেছে। আসলে ওখানে ওই দেখালো নন কোডিং জিনগুলোই থাকে, মানে যেগুলো এক্সপ্রেশন না হলে সমস্যা নাই। নন কোডিং জিনগুলোই দেখা গেলো ওখানে থাকে, নন কোডিং ডিএনএর পার্ট যেগুলো হেটারোক্রোমাটিন হিসেবেই থাকে। ও এক্সপ্রেসও করে না, সমস্যা হয় না। মানে আসলে ওই সবই আসলে সৃষ্টিকর্তার আর কি। মানে এগুলো আসলে যখন আমি জেনেটিক্সটা পড়ি আসলে, কে কোন ধর্মে জানি না, কিন্তু জেনেটিক্স যখন আমি পড়ি বা সেলুলার ঘটনাগুলো, তখন মানে আমি মানে মানতেই পারি না যে এগুলো কেমনে সম্ভব, এত জটিল, এত মানে সাজানো গোছানো একটা জিনিস এমনি আউট অফ নোহোয়্যার আসলে আসতে পারে না। এটার জন্য আসলে একজন লাগবে। তো ফাংশন অফ এগুলো মনে হয় বলা লাগবে না। নিউক্লিক অ্যাসিড আমরা বলে ফেলেছি কিভাবে হয়, 5' to 3' এগুলো বলেছি। ডাবল ডিএনএ স্ট্রাকচার মনে হয় বলতে হবে না, বলে ফেলছি অলরেডি মোটামুটি। আর এই যে মেজর গ্রুপ মাইনর গ্রুপ এগুলো আসলে বলার মতো কিছু না, এগুলো জাস্ট ছবি দেখলেই বোঝা যায়। আর ডিএনএ আর এন এর ডিফারেন্সও এটা বলার কিছু নাই। নিউক্লিয় প্রোটিন বললামই তো, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন আছে। তো নন হিস্টোন প্রোটিনের মধ্যে এই যে হিস্টোন প্রোটিন বললাম না, যে হিস্টোন 2A 2B 3 4 এই চারটার দুইটা করে থাকে। আর এই চেন হচ্ছে লিঙ্কার। আর নন হিস্টোন প্রোটিনের মধ্যে আছে টপয়েসোমারেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। এগুলো সবগুলোর ফাংশন অন্তত জানতে হবে একটু হলেও। টপয়েসোমারেজ, হেলিকেজ, লাইগেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলো মানে মেইন ফাংশনটা তো জানতে হবে, যে ওরা আসলে কি করে, এবং সেটা গুরুত্বপূর্ণ জানা। আচ্ছা, এখন আমাদের শেষ হয় নাই। জিনোম বলে একটা টার্ম আছে, আমি বলেছি আজকে টার্মিনোলজিও শিখবো। তার মধ্যে সব যে একসাথে শিখতে হবে তা না, যখন যেটা আসে তখন সেটা শিখি। জিনোম বলে একটা টার্ম আছে, জিনোম। জিনোম কি আমরা কি কেউ জানি? জিনোম হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ সেল। যদি আমি সহজ ডেফিনেশন বলতে চাই তাহলে এটাই হচ্ছে তার ডেফিনেশন। মানে একটা সেলের জেনেটিক কনস্টিটিউশন, অনেক জায়গাতেই বলা হচ্ছে এটা এনিমেলের। তো একটা এনিমেল মানে তো একটা সেল, আসলে সব সেলই তো একই। তো সেলের জেনেটিক কনস্টিটিউশন আমি যখন বলি, তখন তো এই না যে শুধু নিউক্লিয়াসই ডিএনএ থাকে, তাই তো না নাকি? বা নিউক্লিয়াসে শুধু জিন থাকে, তা তো না। মাইটোকন্ড্রিয়াতেও জিন থাকে, মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ গুলো সার্কুলার ডিএনএ। এবং শুধু তাই না, এখানে 37টা জিন থাকে। অনেক সময় মাঝে মধ্যে পরীক্ষায় আসে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। এবং রেসিডেন্সি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে আর কি, যে কোশ্চেনটা আসে হচ্ছে ইন্টারেস্টিংলি, যে ওই যে আমরা যে মাইটোকন্ড্রিয়া পাই কার কাছ থেকে পাই? আমরা কিন্তু মায়ের কাছ থেকে মাইটোকন্ড্রিয়া পাই, বাপের কাছ থেকে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাই না। মানে আমাদের আজকে আমাদের শরীরে যার যত মাইটোকন্ড্রিয়া, সবকিছুর ঋণ হচ্ছে মায়ের কাছে। আমরা মায়ের কাছ থেকে মাইটোকন্ড্রিয়া পাই। হ্যাঁ। তো কারণ হচ্ছে ওভামে মাইটোকন্ড্রিয়া থাকে আর কি, সাইটোপ্লাজম থাকে। আর স্পার্মে তো ও সব কিছু যায় না, ও তো সব ফালায় ফুলে জায়গা। তো এই জন্য মাইটোকন্ড্রিয়া সব মায়ের কাছ থেকে পাই। এই জন্য মাইটোকন্ড্রিয়াল জিনে যদি কোনো ডিফেক্ট থাকে, এই কোশ্চেনে আমরা বুঝি মানে কোরিলেট করতে অন্য জায়গায় আছে জিনিসটা, কিন্তু এখানে বলি যে তাহলে সুবিধা বুঝতে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে যদি আমাদের থাকে হচ্ছে কোনো ডিফেক্ট থাকে ধরা যাক, তো সেই জিন যদি আমার পরম্পরায়, বংশ পরম্পরায় আরেকজনের কাছে যায়, আমার সন্তান সন্ততির কাছে যায়, তাহলে এটা একটা ইনহেরিটেন্স হইলো। মানে ইনহেরিট তো করবেই যেহেতু জিন। এই ইনহেরিটেন্স প্যাটার্নটা কিন্তু মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স প্যাটার্ন আছে, ক্লাসিক মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, সেটাকে কিন্তু ফলো করবে না। কারণ কি? ওই যে এটা তো শুধু মায়ের কাছ থেকে যাবে, এটা তো বাপের কাছ থেকে যাবে না। তাহলে ক্লাসিক মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ফলো করবে না। তো আমরা যখন জেনেটিক ডিসঅর্ডার পড়বো পরবর্তী ক্লাসে, তখন আমরা দেখব এরকম কিছু ডিসঅর্ডার, মানে জেনেটিক ডিসঅর্ডার গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল জিন ডিফেক্ট উইথ লার্জ ইফেক্ট আর কি, সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ লার্জ ইফেক্ট। এর মধ্যে আমরা দেখব যে সিঙ্গেল জিন ডিফেক্ট ঠিক আছে, সেটা ক্লাসিক মেন্ডেলিয়ান প্যাটার্ন কেউ কেউ ফলো করে, কেউ কেউ ক্লাসিক মেন্ডেলিয়ান প্যাটার্ন ফলো করে না।
মানে নন ক্লাসিক ইনহেরিটেন্স বলি। তো নন ক্লাসিক ইনহেরিটেন্স এর একটা উদাহরণ কি, এই যে মাইটোকন্ড্রিয়াল জিনে যদি ডিফেক্ট থাকে, এটা আমরা পড়বো। এটা বুঝলাম কিনা এই কথাটা, যে আমার সিঙ্গেল জিন ডিফেক্ট ঠিক আছে বুঝলাম। এটা কি হয় কি, ক্লাসিক মেন্ডেলিয়ান প্যাটার্ন ফলো করে তারা কারা? অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে ক্লাসিক মেন্ডেলিয়ান প্যাটার্ন ফলো করে, ওটার নাম হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। আর মেন্ডেলিয়ান নন ক্লাসিক প্যাটার্ন অফ ইনহেরিটেন্স আছে, তার মধ্যে একটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যে ইনহেরিটেন্স প্যাটার্ন আছে এটা। আরো আছে নন ক্লাসিকের মধ্যে, আরো আছে, সেটা আমরা আজকেই দেখবো ইনশাল্লাহ। তাহলে এটার কারণ কি, ওই যে মায়ের কাছ থেকেই হ্যাঁ, মায়ের কাছ যে থেকে যায় ডিএনএ তো। পাই, এটা ক্লাসিক আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়া যেটা পাই? হ্যাঁ, আমরা যেমন ক্লাসিকে আমরা করি না, বাবা মায়ের সুন্দর সুন্দর ছবি আঁকি না, স্কোয়ার আঁকি, ওই তীর তীর এঁকে দেখাই। তার মানে কি, বাবার থাকলে ছেলের সম্ভাবনা আছে, মায়ের থাকলে ছেলের সম্ভাবনা আছে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়াল ডিজিজ কি বাবার থাকলে ছেলের কাছে যাবে? মেয়ের কাছে যাবে? যাবে না তো। কারণ বাবার মাইটোকন্ড্রিয়া তো নেক্সট জেনারেশনে যায় না, অফস্প্রিং এ যায় না, এটাই তো বললাম। কারণ বাবার যাবে স্পার্ম, স্পার্মের যে অংশটা যায় সেখানে তো মাইটোকন্ড্রিয়া থাকে না। মানে স্পার্ম আর ওভাম যে ফার্টিলাইজ করে, স্পার্মে তো শুধু মাথাটা ঢোকে ওভামের মধ্যে। বুঝতে পারছি কি? জি স্যার। হ্যাঁ, তো তো বাবা তো আর কাউকে মাইটোকন্ড্রিয়া দিতে পারতেছে না, না ছেলেকে না মেয়েকে কাউকে দিতে পারতেছে না। তাহলে তো ক্লাসিক প্যাটার্ন এখানেই ধরা খেয়ে গেল, হইলো না। এই জন্য বলা হচ্ছে যে নন ক্লাসিক প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। ক্লাসিক মানে মেন্ডেলিয়ার যে ছোটবেলা থেকে 19 থেকে যেগুলো করে আসতেছি, ওই যে ক্রস ট্রস কইরা পানেট স্কোয়ার বা পেডিগ্রি, মানে এগুলো কোনো কিছু ফলো করবে না আর কি। এই যে নন নন ক্লাসিক প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, এটা আরো কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা আজকে দেখবো, দেখলে আরো ক্লিয়ার হবে যে কেন এটাকে আমরা নন ক্লাসিক প্যাটার্ন বলতেছি। তাহলে মাইটোকন্ড্রিয়া যেটা বললাম, যে মাইটোকন্ড্রিয়াল এই কোশ্চেনটা আসে, যেটা ম্যাটারনাল ইনহেরিটেন্স, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা। এবং হচ্ছে এটার ওই যে প্রায় 37টা জিন থাকে, যার মধ্যে 22টা মাইটোকন্ড্রিয়াল টিআরএনএ তৈরি করে, 2টা মাইটোকন্ড্রিয়াল আরএনএ তৈরি করে, 13টা প্রোটিন তৈরি করে রেসপিরেটরি চেইনের জন্য। কিন্তু রেসপিরেটরি চেইনে আবার 67টা প্রোটিন লাগে, তার মধ্যে 13টা কি তৈরি করে? মাইটোকন্ড্রিয়াল জিন নিজে। আর বাকি 54টাতে আসে হচ্ছে, সরি, ওই যে নর্মাল আমাদের নিউক্লিয়ার জিন থেকে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তাহলে টাইপসটা একটু শর্টকাট বলে নেই, পরে আমরা যখন ট্রান্সলেশন করবো তখন দেখবো কোনটার কি কাজ। এ তো অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, সরি, টাইপস অফ আরএনএ আর কি। তো মেইন টাইপ যেগুলো, মেসেঞ্জার আরএনএ, তারপর হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে কি বলে, রাইবোজোমাল আরএনএ। তো নাম শুনে আমরা বুঝতেছি মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে যাবে কোথায়? মেসেজ নিয়ে যাবে নিউক্লিয়াস থেকে, মেসেজ নিয়ে যাবে সাইটোপ্লাজমে, রাইবোজোমের কাছে, যে তুমি এই প্রোটিন তৈরি করো। এই তো মেসেঞ্জার আরএনএ এর কাজ। তো আমরা মনে হয় জানি মোটামুটি এটা। তো এটা আমরা পরে ডিটেলস বলবো। তারপর হচ্ছে ট্রান্সফার আরএনএ, সে আসলে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে কার কাছে? ওই যে রাইবোজোমে গিয়ে, ওই এমআরএনএ সিকোয়েন্স অনুসারে। ট্রান্সলেশনে আমরা ডিটেলস দেখাবো, ছবি টবি এঁকে, যে কেমনে এই কাজটা হয়। এই কোডন অ্যান্টিকোডন এগুলো লাগবে। তো টিআরএনএ একটু স্ট্রাকচারটা একটু বলে নেই। সেটা হচ্ছে টিআরএনএ, আচ্ছা, সবচেয়ে ছোট, হ্যাঁ, টি দিয়ে মনে রাখা যেতে পারে, টাইনি, সবচেয়ে ছোট হচ্ছে টিআরএনএ। আর সবচেয়ে অ্যাবান্ডেন্ট আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ, হ্যাঁ, সবচেয়ে অ্যাবান্ডেন্ট। আর সবচেয়ে কম হচ্ছে এমআরএনএ। যাই হোক, তো টিআরএনএ এইরকম, আমরা জানি আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু এই ভদ্রলোক নিজের ভিতরে কিছু জায়গায় ডাবল স্ট্যান্ড তৈরি করে, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, একেবারে ইন্ট্রামলিকুলার বেস পেয়ারিং, ইন্ট্রামলিকুলার বেস পেয়ারিং করছে এরকম ডাবল স্ট্যান্ডিং। তাহলে একটা 5 প্রাইম এন্ড, একটা হচ্ছে 3 প্রাইম এন্ড, এবং ও শেপটা এইরকম ক্লোভার লিপ শেপ বলে, মানে ক্লোভার পাতার মতো শেপ, এই যে তিন রকম, তিন দিকে। তো এক পাশে 5 প্রাইম, এক পাশে 3 প্রাইম এন্ড। এই যে 3 প্রাইম যে এন্ডটা, এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট টিআরএনএ থাকবে। এই তথ্যটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টিআরএনএ থাকবে, এবং এই টিআরএনএ এর এই পাশে থাকে অ্যান্টিকোডন। এটার কাজ এখন না বলে পরে ট্রান্সলেশনের সময় বললে বুঝতে সুবিধা হবে, সেজন্য আমরা পরে বলবো। খালি মনে রাখি যে অ্যান্টিকোডন বলে একটা বস্তু বলছিলাম, এবং
একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা নির্দিষ্ট টিআরএন লাগবে এবং তার নির্দিষ্ট এন্টিকোডন থাকবে। এই তথ্যটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, রাইবোজোমাল আরএনএ তো বললামই যে, আচ্ছা এই রাইবোজোমাল আরএনএর হচ্ছে কিছু সাব ইউনিট আছে, 28S, তারপর 18, 5.8, 5S, এই রাইবোজোমাল আরএনএ। এই আরএনএ গুলো একসাথে হয়ে প্রোটিনের সাথে মিলে তৈরি করে রাইবোজোম। তাহলে রাইবোজোমাল আরএনএ প্লাস প্রোটিন মিলে তৈরি হবে রাইবোজোম। আমরা জানি হিউম্যান রাইবোজোম কত, ওই যে 80S, তার দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 60S, একটা হচ্ছে 40S। এটা নিয়ে আমি প্ল্যাটফর্মে লিখেছিলাম, দেখতে পারেন যে কেন 60S, কেন 40S, কেন 60-40 মিলে 100 না হয়ে 80 হইলো। হ্যাঁ, এই এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। হ্যাঁ, ওই সরি, বা শ্বেতবার্গ ইউনিটও বলে, মানে SVED, শ্বেতবার্গ ইউনিট দেখছি কোথাও, যাই হোক। তো এটা আসলে সেডিমেন্টেশন রেট, মানে রাইবোজোমের সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট, তাকে যদি আলাদাভাবে সেডিমেন্ট করি তার এইটা আসে, আর যদি আলাদাভাবে করি 40S আছে। কিন্তু দুইটা মিলে যখন একটা মলিকুল হয় তখন সেডিমেন্ট করলে 80 হয়। তার এটা মানে ম্যাথমেটিক্যাল 80 না। আরো ডিটেলস ইতে লেখা আছে পোস্টে। আচ্ছা, কোডিং সিকোয়েন্স, নন কোডিং সিকোয়েন্স বলেছি, জাঙ্ক ডিএনএ। তারপর নিউক্লিয়াসেস। নিউক্লিয়াসেস শুধু শর্টকাট একটু বলে নেই, তাছাড়া আসলে অসুবিধা। এন্ডোনিউক্লিয়াস নাম শুনতেছি আমরা, এন্ডোনিউক্লিয়াস। আর একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, আর এখানে বলছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা বলতে গেলেই তো 10 মিনিট লাগবে। তো এন্ডোনিউক্লিয়াস নাম আমরা বুঝতেছি, এন্ডো তার মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডের ভিতরে সে কাটতে পারে, ইন্টারনাল ফসফোরাইস্টার বন্ডকে সে কাটতে পারে, এই জন্য নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস কোথায়? এটা যে কোনো টার্মিনাল সাইট থেকে, ধরা যাক আমি এন্ডোনিউক্লিয়াস এখানে কাটলাম, তাহলে এটা এখন টার্মিনাল সাইট হইলো, তাহলে এখান থেকে সে এইভাবে কাটতে পারে এক্সোনিউক্লিয়াস, অথবা এই ডিএনএ স্ট্র্যান্ডের এই মাথার থেকে কাটতে পারে, এক্সো বাইরের দিকে। আর এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তার মানে এটা আসলে এন্ডোনিউক্লিয়াসই। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস লাগবে কেন সেটা আমি বলি। এর নামটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, মানে এটা একটা এনজাইম যেটা পাওয়া যায় হচ্ছে ব্যাকটেরিয়াতে। রেস্ট্রিকশন এনজাইম, আমরা একটু মনোযোগ দিই, হয়তো মনোযোগ রাখাও ডিফিকাল্ট এতক্ষণ, কিন্তু মনোযোগ না দিলে এটা বুঝতে পারবো না। রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। এই ব্যাকটেরিয়া করে কি, ব্যাকটেরিয়া আমরা পড়ছি না, ব্যাকটেরিওফাজ ভাইরাস। ধরা যাক ব্যাকটেরিয়া, এই যেখানে ভাইরাল ডিএনএ ঢুকছে ব্যাকটেরিয়ার শরীরে, তো ব্যাকটেরিয়া করে কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, এই যে এন্ডোনিউক্লিয়াস বললাম না, তার মানে ও কাটতে পারে, তাই তো? ব্যাকটেরিয়া ভাইরাল ডিএনএ কে কেটে ফেলতে পারে, মানে ওর প্রোটেকটিভ রেসপন্স, মানে একটা ডিফেন্সিভ মেকানিজম ব্যাকটেরিয়ার। তো এই রেস্ট্রিকশন এনজাইম আমরা কাজে লাগাই আর কি। কোন জায়গায় কাজে লাগাই? আমাদের আগে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে না, বা প্যাটার্নিটি টেস্ট, বা ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, এগুলো আগে ইউজ হইতো এই থিওরিটা, যেটাকে আমরা বলি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। এটা কি নাম শুনছি আমরা? আগেরকার দিনে স্টুডেন্ট না হলে শুনবে না, কিন্তু ইদানিংকার স্টুডেন্ট শোনার কথা এই নামটা, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। কেউ শুনি নাই? না, না শুনলে এটার এটা এটা কথা বলবো না, আগে যাবো তাহলে মানে পরে একটু আগাবে, একটু জাস্ট রেসপন্স করে। শুনলে এটা বলবো, না শুনলে এটা নিয়ে আলোচনা করবো না আর কি। কেউ কিছু রিপ্লাই দিছে নাকি? জি স্যার, কি এখনকার রিপ্লাই, মানে শুনছেন? ভাইয়া শুনি নাই। ও, এটা কি কথা বলবো নাকি বলবো না? বলেন ভাইয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে এই যে রেস্ট্রিকশন এনজাইম, হুম, তো ওরা যে কোনো জায়গায় কাটতে পারে না, ওদের নির্দিষ্ট একটা জায়গা লাগে, নির্দিষ্ট জায়গা লাগে ওদের কাটার জন্য। সেটাকে আমরা বলি পেলিন্ড্রোমিক সিকুয়েন্স, প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম শব্দটা আমরা হয়তো শুনে রাখতে পারি। কিছু শব্দ আছে ধর, মানে এই ইংলিশে, যেমন ধরো মম, আমরা বলি না MOM, মম, হাই মম, সেই মম আর কি। এই মমটাকে যদি আমরা এদিক থেকেও পড়ি মম, এদিক থেকেও পড়ি মম। বা বাংলায় যদি আমরা বলতে চাই সাকিব খানের দরদ সিনেমা, দরদ আছে না, সাকিব খানের কিছুদিন আগে যে সিনেমা বানাইলো দরদ, দরদ, তারপর এদিক থেকেও দরদ, এদিক থেকে পড়লেও দরদ, এটাকে বলা হয় প্যালিন্ড্রোম। এরকম হাজার হাজার শব্দ আছে আর কি, প্যালিন্ড্রোম। তাহলে এই পাশ থেকেও মম, এই পাশ থেকেও মম, বা ওয়াও, এই পাশ থেকেও ওয়াও, ওদিক থেকেও ওয়াও, এরকম আর কি। তো নিজেরাও আপনি এরকম শব্দ শব্দ বের করতে পারেন, এগুলো বলে প্যালিন্ড্রোম।
তো ডিএনএ তে এরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকে কিছু জায়গায়। যেমন ধরা যাক GATC। তো আমরা সবসময় ডিএনএ কে পড়ি কোন দিক দিয়ে বললাম না আমরা, 5 থেকে 3-র দিকে। এদিক দিয়ে যদি পড়ি GATC, তো এটার আরেকটা স্ট্যান্ড আছে না, ডিএনএ ডাবল স্ট্যান্ড না? তাহলে সির জায়গায় কি আছে? জি। টির জায়গায় কি আছে? এ। এর জায়গায় কি আছে? টি। জির জায়গায় কি আছে? সি। কমপ্লিমেন্টারি বেস তো এইভাবেই হয়। তাহলে এই এই জায়গাটুকুকে আমরা যদি এদিক থেকে পড়ি GATC, এদিক দিয়ে পড়লেও GATC। এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এই রেস্ট্রিকশন এনজাইম এরকম প্যালিন্ড্রোম খুঁজে খুঁজে বের করে, এরকম প্যালিন্ড্রোম খুঁজে খুঁজে বের করে, করে এদিক দিয়ে কাটে। হয় এইভাবে কাটে, অথবা এইভাবে কাটে। মানে মূল কথা হচ্ছে কাটতে পারে, রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে। এখন এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে, কারোর সাথে কারোর ডিএনএ মিলে না। মিলে না মানে কি, 99.5 মনে হয়, বা 98.5, মানে প্রায় 99% ডিএনএ কিন্তু আপনার সাথে আজকে যারা আপনারা ক্লাস করতেছেন আর আজকে আমি, এদের মধ্যে প্রায় 99.5%ই মনে হয়, প্রায় 99.5% ডিএনএ কিন্তু মিল আছে। এটা কিন্তু জেনে রাখেন যে আপনার সাথে আমার 99.5%, নাকি 98.5, 99.5 মনে হয়, প্রায় 99.5% ডিএনএ মিল আছে। তাহলে কোনো ক্রিমিনালকে কিভাবে ধরবো? একটা ক্রিমিনাল যদি কেউ একটা স্যাম্পল ফেলে রাখে, তার থুতু ফেলে আসছে, এই সিগারেট খেয়ে ফেলে আসছে, সেই সিগারেটের ওই বাটের মধ্যে লালাতে ডিএনএ পাওয়া গেছে, সেই ডিএনএ যদি যে কারোর সাথে মিলানো হয় তাহলেই তো 99.5% মিলবে। তাহলে কেমনে তাকে ধরবেন যে এই কিনা খুনি? ওই বাকি যে 0.5% এর মধ্যেই খেলা। হুম। এর মধ্যে আসলে অনেক ভেরিয়েশন। তো এই যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এটা সবার সব একই রকম নয়। এইটা আপনার আর আমার একরকম নয়। এইটা আপনার যে জায়গায় ধরেন জিএটিসি আছে, আমার সেই জায়গায় জিএটিসি নাই। তো বোঝার সুবিধার্থেই বলি, আমার তো 46টা ক্রোমোজোম, সেটা বাদিয়ে দিলাম। ধরা যাক এই জায়গায় জিএটিসি আছে। আপনি ধরেন কে একজন, ধরেন সুলতানা, আপনার এই জায়গায় আছে, তারপর এই জায়গাতেও জিএটিসি আছে। মনে করেন একটা রেস্ট্রিকশন এনজাইম এই জিএটিসি কে কাটতে পারে, হ্যাঁ, এই প্যালেন্ড্রোমিক সিকোয়েন্সটাকে হেসেনে। তাহলে আপনার ডিএনএ কে দিয়ে যদি ওই রেস্ট্রিকশন এনজাইম দেই, এখানে কাটবে, এখানে কাটবে, তাহলে আপনার একটা সেগমেন্ট তৈরি হবে এরকম, মানে ফ্র্যাগমেন্ট। বুঝেন? আপনার ডিএনএ একটা ফ্র্যাগমেন্ট তৈরি হলো। আমার জিএটিসি আছে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে আমারও একটা এরকম ফ্র্যাগমেন্ট কাটবে সে, একই এনজাইম দিলাম। তাহলে আমার এটা একটু লেন্থটা বড় হলো না? এরকম আরেকজনটা আরেক রকম। এরকম শুধু এক জায়গায় না, এরকম হাজার হাজার জায়গায় সে কাটবে, এরকম হাজার হাজার লেন্থ আলাদা আলাদা হবে। তো আপনার যে বিভিন্ন, ধরেন আপনার ধরলাম 100টা, 100টা এরকম ফ্র্যাগমেন্ট করলো, সেই 100টা ফ্র্যাগমেন্টের যে ডিফারেন্ট লেন্থ আর আমার 100টা ফ্র্যাগমেন্টের ডিফারেন্ট লেন্থ, মানে আলাদা আলাদা হবে, মিলবে না। যার কারণে ক্রাইম সিনে যে কাজটা করে এসছে তার যে লেন্থ বিভিন্ন ফ্র্যাগমেন্টের, আর কারোর সাথে এটা মিলবে না। সুতরাং ওই ব্যক্তিরই শুধু যদি আমরা স্যাম্পল নিয়ে আবার টেস্ট করি, তার সাথেই শুধু মিলবে। এই যে তাহলে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পর যে ফ্র্যাগমেন্ট হলো, সেই ফ্র্যাগমেন্টের লেংথের যে পলিমরফিজম বা লেংথের যে ভিন্নতা একজনের সাথে আরেকজনের, এই জন্য এর নাম হচ্ছে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। এটা বায়োকেমিস্ট্রিতে গতবার প্রফে আসছিল, এবারও মনে হয় এরকম একটা কোশ্চেন আসতে পারে, কারণ মলিকুলার দিকে যাচ্ছে তো সবকিছুই। তো আমি কি বুঝাতে পারছি? এটার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নাম, কারণ এন্ডোনিউক্লিয়াস কারণ সে ডিএনএর ভিতরে কাটতে পারে, এই জন্য এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন নাম কারণ ব্যাকটেরিয়া তার শরীরে ভাইরাল ডিএনএ ঢুকলে তাকে কেটে তার গ্রোথকে রেস্ট্রিক্ট করে দেয়, এই জন্য নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা আমাদের শরীরে কাজে লাগে কি, আমরা যদি আমাদের ডিএনএ এর মধ্যে কোনো রেস্ট্রিকশন এনজাইম দেই, সে তার নির্দিষ্ট প্যালেন্ড্রোমিক সিকোয়েন্সগুলোকে কেটে বিভিন্ন লেংথের ফ্র্যাগমেন্ট তৈরি করে, যেগুলো একজনের সাথে আরেকজনের মিলবে না। এই যে মিলবে না মানে পলিমরফিজম, এই যে এখানে দেখেন পলিমরফিজম শব্দটা আছে, এই যে মিলবে না পলিমরফিজম, এই লেংথের পলিমরফিজম, আপনারটা ছোট আমারটা বড় তারটা মাঝারি এরকম। এবং লেন্থটা কিসের লেন্থ? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পর যে ডিএনএ ফ্র্যাগমেন্ট হয়েছে তার লেন্থ। তাই জন্য এটার নাম রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। কারো কোনো কোশ্চেন? তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে ইউজ হয়।
এগুলো আগে ইউজ হতো, এখন এর চেয়েও ভালো টেকনিক চলে আসছে। সেটার নাম হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিট। আচ্ছা, ভালো আসছে আর কি। সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এগুলো। তো আমরা এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আগে যাই। স্যাটেলাইট ডিএনএ, এই যে রিপিট। আচ্ছা, স্যাটেলাইট ডিএনএ বলার কিছু নাই, এগুলো মনে হয় আমরা বলে ফেলছি সব। বেস পেয়ারিং রোল, এই যে ডিএনএ অর্গানাইজেশন, এগুলো বলে ফেলছি। পরে একেবারে খারাপ হয় নাই, ভালোই বলেছি। হাইব্রিডাইজেশন, এগুলো আজকের টপিকস না। ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ তো হচ্ছে ক্রোমোজোমাল কনস্টিটিউশন অফ সেল। এটা হচ্ছে ক্যারিওটাইপ, মানে ক্রোমোজোম গুলো মেটাফেজ অবস্থায় দেখি আমরা মাইক্রোস্কোপের নিচে। মেটাফেজ, আমরা যে জানি না প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ অবস্থায় ক্রোমোজোম গুলোকে দেখি। দেখে একটা ছবি তুলি, ক্যারিওগ্রাফ, একটা ছবি তুলি, সেটা স্টাডি করি। এটা হচ্ছে ক্যারিওটাইপ, মানে ক্রোমোজোমাল কনস্টিটিউশন তার কি রকম, বেশি আছে নাকি কম আছে, কোথাও ভাঙ্গা আছে কিনা, ট্রান্সলোকেশন আছে কিনা, এইসব দেখি হচ্ছে ক্যারিওটাইপের মাধ্যমে। অ্যান্ড ক্যারিওটাইপ লেখার সিস্টেম কি? ক্যারিওটাইপ লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম দিব, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম। এটা ঠিক মতো লেখা হয় নাই, কমা টমা থাকে আর কি। যাক, পরে দেখাবো, জাস্ট এখন জেনে রাখি। প্রথমে দিব হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম, সেটা কত, ধরা যাক নর্মাল 46। তারপর কমা দিয়ে দিব হচ্ছে তার সেক্স ক্রোমোজোম কি রকম, এক্স ওয়াই। তারপর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো এক্সট্রা ক্রোমোজোম আছে কিনা, ডিলিশন আছে কিনা, ইনসার্শন আছে কিনা, ইনভার্সন আছে কিনা, রিং ক্রোমোজোম আছে কিনা, এরকম নানা বিবিধ জিনিসপত্র। তাহলে যদি আমরা একটা ডাউন সিনড্রোম আমরা জানি, হ্যাঁ, ট্রাইজোমি 21 বলি, তাহলে প্রথমে ক্রোমোজোম সংখ্যা, তার ক্রোমোজোম সংখ্যা কত, 47। তার সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই। এই যে +21, প্লাস মানে হচ্ছে তার একটা এক্সট্রা 21 নাম্বার ক্রোমোজোম বেশি। ঠিক আছে, এরপর আরো দেখবো, আমরা কয়েকটা লেখা দেখলে আমরা বুঝবো যে আসলে কিভাবে লিখতে হয়। এই ক্যারোটাইপিং এইভাবে দেখি আমরা। কিছু সিস্টেম আছে, সেগুলো তো জানা লাগবে না আপনাদের। এই যে এরকম পেয়ার পেয়ার করে, এই যে 1 থেকে 22, এগুলো নাম্বারিং করা হয়েছে কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য দেয়ার লেংথ। যার লেংথ যত বড় সে 1 নাম্বার। এবার আস্তে আস্তে লেংথ যত ছোট হয়েছে তত বাড়ছে। এখানে সে একটু ব্যতিক্রম, এক্সটা বড়, ওয়াইটা একটু ছোট। ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছে আর কি। তো মলিকুলার, আচ্ছা, এই ক্রোমোজোম কেন বলি কি, মেটাফেজ অবস্থায় দেখি। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম আমরা পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে ক্রোমোজোম গুলো দেখতেছি, এই ক্রোমোজোম গুলো পেয়ার তো, তাই তো, এগুলোকে বলি হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। মানে একই রকম যদি চেহারা সুরত থাকে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার ব্যান্ড প্যাটার্ন, ক্রোমোজোমের ব্যান্ডিং দেখি, কিন্তু আমরা ব্যান্ড আমরা দেখাইতেছি পরে। মোটামুটি সব যদি একই রকম থাকে, একই রকম লোকাস, জিন টিন সব একদম থাকে, তাহলে বলি হোমোলোগাস ক্রোমোজোম। হ্যাঁ, হোমোজাইগাস কিন্তু অন্য জিনিস, হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, এই যে এরকম ক্রোমোজোমের যে কোন পজিশন বা কি মানে এগুলো বুঝাই কিভাবে, আমরা এই দিয়ে ক্রোমোজোমকে ভাগ করি। আরো সুন্দর ছবি আছে পরে। ক্রোমোজোমকে আমরা ভাগ করি কয়েকটা ভাগে। এই যে এখানে কি থাকে, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সাথে তুলনা করে কার অবস্থান কোন জায়গায়, সেটার উপর ভিত্তি করে ক্রোমোজোমের ভাগ করি। সেটা হচ্ছে, এটাকে ভাগ করে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে দূরে, মানে রিজন, কোন রিজিয়নে আছে, 1 2, এই যেগুলো রিজিয়ন। তারপর সেটাকে আবার ভাগ করি ব্যান্ডে, সেটাকে আবার ভাগ করি সাব ব্যান্ডে। তো কোনো একটা পজিশন যদি আমরা দেখাই, তাহলে বুঝবো। এই যেমন ধরা যাক XP212, এটার মানে হচ্ছে এক্স ক্রোমোজোমে পি মানে শর্ট আর্ম। আচ্ছা, এটা কি বলছি যে শর্ট আর্ম অফ ক্রোমোজোমকে বোঝানো হয় পি দিয়ে। পি দিয়ে যে পেটিট, হুম, বা পেটি, ওর উচ্চারণটা আসলে পেটি। ওই যে আমরা অনেক সময় দেখবেন বাংলা বিভিন্ন শব্দ ইউজ করে, বিশেষ করে সমাজবাদী যারা, দেখবেন এই শব্দটা ইউজ করে কমনলি, পেটি বুর্জোয়া, তোদের মতো পেটি বুর্জোয়া। এই পেটি মানে ছোট, PETIT। তো ছোট আর্মের নাম পি, তো পরের অক্ষর কিউ, এই জন্য ওর ওর নাম দিছে, লং আর্মের নাম দিছে কিউ। এখন এই P212 মানে কি, মানে হচ্ছে পি, এক্স ক্রোমোজোমের পি মানে শর্ট আর্মে 2 রিজিয়নে, ধরা যাক এটা 2 রিজিয়ন, 1 নাম্বার ব্যান্ডের, এটার আবার সাব ব্যান্ড হলো 2। এইরকম একটা জায়গার লোকাসকে বোঝানো হচ্ছে। আচ্ছা, ক্রোমোজোমের অনেকগুলো প্যাটার্ন আছে।
মেটা সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে, মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক, এদিকে থাকলে সাব মেটাসেন্ট্রিক, এই সাইডে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক। তো এটা আর বলতে চাচ্ছি না এখন। যেটা ওই যে ছবি দেখাতে চাইলাম, এই যে এরকম, এগুলো হচ্ছে রিজিয়ন, এগুলো হচ্ছে ব্যান্ড, এগুলো হচ্ছে সাব ব্যান্ড। এই যে এগুলো হচ্ছে নর্মাল একটা ক্যারিওটাইপ। এই যে আমরা দাগ টাগ দেখতে পাচ্ছি না সাদা কালো, এগুলো আসলে স্টেইন করার পরে জিমসাই স্টেইন করে, হ্যাঁ, জিমসাই স্টেইন। এখন ক্রোমোজোমের, আচ্ছা এখন আমরা ঢুকবো হচ্ছে মিউটেশনে। মিউটেশনে হতে পারে কি, জেনেটিক লেভেলে মিউটেশন হতে পারে, আবার হতে পারে হচ্ছে ক্রোমোজোমাল লেভেলে। তো ক্রোমোজোমাল লেভেলে কি করতে পারে, একটা হচ্ছে স্ট্রাকচারাল অল্টারেশন হতে পারে, নিউমেরিক্যাল অল্টারেশন হতে পারে ক্রোমোজোমের, স্ট্রাকচারাল আর নিউমেরিক্যাল। আচ্ছা এখন ক্লাস তো আসলে আরো অনেক কিছু বলার আছে, কারণ আপনাদের মতামত একটু নেই যে আসলে কি করব, কন্টিনিউ করব নাকি বাদ দিব, এটা একটু মত দেন। যদি বলেন যে আরো কিছুক্ষণ কন্টিনিউ করি তাহলে করি, কারণ হচ্ছে ক্লাস আপনারা মনোযোগ না দিলে শুধু শুধু ক্লাস করে তো আসলে কিছু লাভ নাই। একটু রেসপন্স করেন, তাহলে আমার সুবিধা হয়। আমার বলতে সমস্যা নাই। ভাইয়া এই টপিকসটা তো আসলে বেশ বড়। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এই ক্রোমোজোমের অ্যাবনর্মালিটিটাও তো অনেক বড় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এখন যদি এই যেহেতু ক্রোমোজোমের নিউমেরিক্যালে ইয়েতে ঢুকবো, এখানে চলে আসবে হচ্ছে আপনার একটু সিনড্রোম চলে আসবে ভাইয়া আবার। তারপর মোসাইসিজম চলে আসবে, তারপর হ্যাঁ। হচ্ছে নন ডিসজাংশন চলে আসবে। আর এগুলো যদি ঘুম ঘুম অবস্থা নট ডিসজাংশন অ্যানাফেজ ল্যাক বলি, তাহলে আসলে বলা না বলার সমান। জি ভাইয়া, তো এগুলো এখন একটু কঠিন আছে ভাইয়া। শান্ত বলছে কন্টিনিউ করেন, এখন যদি বলেন তাহলে আমি আরো কিছুক্ষণ কন্টিনিউ করি। আচ্ছা অন্তত, ভাইয়া এক হ্যাঁ, এক দুইটা পড়ায় তো ভাইয়া রেখে দিলে দেখা যাবে যে ধরতেও আবার সমস্যা হবে, তো শুরু করলে ভাইয়া হ্যাঁ শেষ করে দিলে বেটার আর কি হ্যাঁ এখন। শেষ করলে বেটার। অন্তত ক্রোমোজোম বা মিউটেশনটা অন্তত শেষ করি, পরে জেনেটিক টার্ম গুলো পরে বলবো না নাকি, মিউটেশনটা অন্তত শেষ করি। আচ্ছা, তো ক্রোমোজোমের নিউমেরিক্যাল স্ট্রাকচার হতে পারে, তার আগে আমরা একটু দেখি তো। ওই আমরা যেটা বললাম যে হোমোলোগাস ক্রোমোজোম, আমরা কি, যেহেতু এখানে জিন মিউটেশন পড়বো, তো হোমোজাইগাস হেটারোজাইগাস এগুলো নিয়ে তো আমাদের ধারণা আছে, সবারই আশা করা যায়। হোমোজাইগাস কি, ধরা যাক এই যে আমার একটা, এইটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই যে এই 17 নম্বর ক্রোমোজোম, এর এই লোকাসে যে জিন আছে, এর এখানেও সেই প্রায় সেম জিনই আছে। এটা হচ্ছে আমার হোমোজাইগাস, যদি সেম থাকে। আবার এই জিনটা ধরা যাক নর্মাল আছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল মিউটেটেড, তাহলে এটা কি, হেটারোজাইগাস। এখন আরেকটু ফার্দার আগাই, এই জায়গায় মিউটেটেড, এই জিনটাও মিউটেটেড, একই রকম মিউটেশন, তাহলে এটা কি, এটা হোমোজাইগাস ফর মিউট্যান্ট জিন বা মিউট্যান্ট এলিল, এটাও হোমোজাইগাস। তাহলে এটুকু ক্লিয়ার কিনা, তারপরে আমরা আবার আগাইতেছি। একটা হচ্ছে হোমোজাইগাস, দুইটাই নর্মাল। হেটারোজাইগাস হচ্ছে একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, আর হচ্ছে দুটাই অ্যাবনর্মাল কিন্তু একই রকম অ্যাবনর্মাল। তাহলে হোমোজাইগাস ফর মিউট্যান্ট জিন বা মিউট্যান্ট এলিল। এখন আসি, এখানেও অ্যাবনর্মাল, এখানেও অ্যাবনর্মাল, কিন্তু এখানে একরকম অ্যাবনর্মাল, এখানে আর একরকম অ্যাবনর্মাল। কথা বুঝতে পারছি? ধরা যাক আর একটা সহজ উদাহরণ দিই, আমার দুই চোখ নর্মাল, তাহলে এটা হোমোজাইগাস, একই রকম। এক চোখ অন্ধ, এক চোখ নর্মাল, হেটারোজাইগাস। দুই চোখে অন্ধ, হোমোজাইগাস ফর ডিজিজ, তাই তো, মানে খারাপ, কিন্তু হোমোজাইগাস, দুটাই যেহেতু অন্ধ, হোমোজাইগাস। এন্ড একটা অন্ধ, একটা হলো টেরা, এক চোখ অন্ধ, এক চোখ হচ্ছে স্কুইন্ট। তাহলে কি, এটা হচ্ছে কম্পাউন্ড হেটারোজাইগাস, কম্পাউন্ড হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাস এটা বটেই, কিন্তু কম্পাউন্ড। এখন আরেকটা দেখি, যে এখানে, সরি, ধরা যাক এখানে একটা নর্মাল জিন, এখানে মিউটেটেড জিন, তাহলে এটা হেটারোজাইগাস। আবার এখানে নর্মাল জিন, এখানে মিউটেটেড জিন, এটা তাহলে কি, ডাবল হেটারোজাইগাস, ডাবল হেটারোজাইগাস, দুই জায়গাতেই
মানে হেটারোজাইগোসিটি আছে, ডাবল হেটারোজাইগাস, এটা ঘটনা আছে। এটা, তাহলে এটার সাথে রিলেটেড একটা ঘটনা বলে ফেলি এই ফাঁকে। যদি এইরকম হয় যে ধরা যাক একটা জিনিস আমি পাইলাম এরকম যে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, না সরি, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ধরা যাক যে আমার হেটারোজাইগাস অবস্থায় সে কি করে না। আমরা জানি এটা তো না, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার হেটারোজাইগাস হইলে সেটা ট্রেট দেখায় না, শো করে না, এক্সপ্রেস করে না ডিজিজ, ডিজিজ হয় না, এটা তো জানি আমরা যে হোমোজাইগাস লাগে। ধরা যাক এমন একটা ঘটনা যে এ হেটারোজাইগাস থাকলে কোনো ক্ষতি নাই, কোনো ডিজিজ ডেভেলপ করে না, আলাদা করে ও হেটারোজাইগাস থাকলে কোনো ডিজিজ ডেভেলপ করে না। কিন্তু যদি দুটাই হেটারোজাইগাস হয় একসাথে থাকে তাহলে ডিজিজ ডেভেলপ করে। আল্লাহ জানে কেন এরকম ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। যে ধরা যাক, আর একটু সহজ করে বলি, ধরা যাক আপনার বাবার এই 15 নম্বর ক্রোমোজোমে ধরা যাক একটা হেটেরোজাইগাস আছে, আপনার মায়ের ধরেন 9 নম্বর ক্রোমোজোমে একটা হেটেরোজাইগাস আছে, কারোই কোনো সমস্যা নেই, হেটেরোজাইগাস এরা সমস্যা করেও না। এই দুটা আপনার বাবার থেকে একটা আসছে, মানে এরকম ঝামেলার কেস, মায়ের থেকে একটা আসছে, আপনি এখন হয়ে গেছেন ডাবল হেটেরোজাইগাস। হওয়ার পরে আপনার হচ্ছে ডিজিজ, আপনার এটা এক্সপ্রেস করছেন ডিজিজটা, এটার নাম হচ্ছে ডাইজেনিক ইনহেরিটেন্স। দুইটা জিনের কারণে ইনহেরিট হয়েছে, ডাইজেনিক ইনহেরিটেন্স। এটা ডাবল হেটারোজাইগাস, কম্পাউন্ড হেটারোজাইগাস, এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আমরা আসি ক্রোমোজোমাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আর নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। এখন আসি নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি মানে কি, ক্রোমোজোমের নাম্বার কম বেশি হবে, সেজন্য আমাদের কিছু টার্ম জানতে হবে। সেটা হচ্ছে প্লয়েডি আর হচ্ছে সোমি, এই দুটো জানলেই চলবে আমাদের, প্লয়েডি আর সোমি। প্লয়েডি মানে হচ্ছে একটা সেটস অফ ক্রোমোজোম, সেট, এক সেট ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড। এক সেট মানে কত, 23টা ক্রোমোজোম, 46টা কিন্তু না, কারণ 23টাতে যা আছে আর এক 23টাতেও তাই আছে। সুতরাং 23টা ক্রোমোজোম থাকলে সেটাকে আমরা বলি এক সেট ক্রোমোজোম, সেটাকে আমরা বলি এন। এন দিয়ে আমরা দেখি না হ্যাপ্লয়েড ক্রোমোজোমকে এন দিয়ে প্রকাশ করি, ডিপ্লয়েড ক্রোমোজোমকে 2n দিয়ে প্রকাশ করি। তাহলে এক সেট ক্রোমোজোম হচ্ছে এন, তাহলে হ্যাপ্লয়েড এন হচ্ছে হ্যাপ্লয়েড, 2n হচ্ছে ডিপ্লয়েড, 3n হচ্ছে ট্রিপ্লয়েড, 4n হচ্ছে টেট্রাপ্লয়েড, এরকম। তো আমরা কয়টা টার্ম জানি তাহলে। প্লয়েডি মানে কি, ওয়ান সেট অফ ক্রোমোজোম। তাহলে ইউপ্লয়েড কি, ইউপ্লয়েড হচ্ছে মাল্টিপল অফ এন, এন এর মাল্টিপল হলে ইউপ্লয়েড, যেমন 2n 3n 4n 5n 6n, বুঝতে পারতেছি তো, এগুলো হচ্ছে ইউপ্লয়েড। কিন্তু পলিপ্লয়েড বলবো কখন, এই 2n ছাড়া বাদ বাকি সবগুলোই পলিপ্লয়েড, মানে 3 4 5n যা আছে, যাই হোক। তাহলে প্লয়েডি হচ্ছে একটা সেট অফ ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম। তো ইউপ্লয়েডি হচ্ছে মাল্টিপল অফ এন। এখন আরেকটা টার্ম জানতে হবে, অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি মানে হচ্ছে নট এক্সাক্ট মাল্টিপল অফ এন, মানে এন এর মাল্টিপল মানে কি 23, 46, 69, এই তো। এন এর মাল্টিপল না হলে সেটাকে বলবো আমরা অ্যানুপ্লয়েডি। ধরা যাক কারো ক্রোমোজোম হচ্ছে 47টা, তাহলে এটা কি, অ্যানুপ্লয়েডি। কারণ ক্রোমোজোম 45টা, এটা কি, অ্যানুপ্লয়েডি। তার মানে এই যে ট্রাইজোমি 21 অ্যানুপ্লয়েডি, টার্নার সিনড্রোম অ্যানুপ্লয়েডি, বুঝা গেছে। তাহলে প্লয়েড মানে কি। আরেকটা টার্ম জানতে হবে, সেটা সোমি। সোমি মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম। ধরা যাক কি যে 18 নম্বর ক্রোমোজোম, কয়টা আছে এখানে, দুইটা, তার মানে ডাই সোমি বা ডাইজোমি। নাম্বার অফ ওয়াই ক্রোমোজোম কয়টা আছে, ধরা যাক শুধু যদি ওয়াই ধরি, তাহলে মনোজোমি, ঠিক আছে, ডাইজোমি, মনোজোমি। আর নর্মাল আমার ইন্ডিভিজুয়াল কি, ডাইজোমিক, তাই তো। তাই ট্রাইজোমি কখন বলবো, যখন তিনটা থাকবে। তাই ট্রাইজোমি 21 মানে কি, যখন 21 নাম্বার ক্রোমোজোম তিনটা থাকবে। তাহলে মনোজোমি 21 যদি বলি, তাহলে 21 নাম্বার ক্রোমোজোম তার শরীরে একটা। তাহলে এক্স ক্রোমোজোম যদি একটা থাকে, আরো 45x0, তাহলে এটাকে আমরা মনোজোমি বলতে পারি না, পারি।
তাহলে মনোজমি, ট্রাইজমি, ইউপ্লয়েডি, অ্যানুপ্লয়েডি, এগুলো বুঝলাম তো। এগুলো বুঝলে এখন আমরা নিউমারাল নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি ঢুকবো ক্রোমোজোমের। মিউটেশন অনেক লেভেলে হইতে পারে, ক্রোমোজোমাল লেভেলে এগুলো মিউটেশন, আবার জিন লেভেলেও হইতে পারে। তাহলে আমরা ক্রোমোজোমের নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিতে ঢুকছি। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এখন কিন্তু জটিল জিনিসে ঢুকে যাবো। আছে কোশ্চেন? নাই। তাহলে অ্যানুপ্লয়েডি বললাম কি, নট এক্সাক্ট মাল্টিপল অফ 23। তাহলে এর মধ্যে উদাহরণ কি বললাম, যে কারো 47টা হতে পারে, 45টা হতে পারে, যেগুলোকে আমরা বললাম ট্রাইজমি, মনোজমি। এটা কেন হয়? এটা কেন হয়? এটা হচ্ছে যে নন ডিসজাংশন অথবা অ্যানাফেজ ল্যাগ ডিউরিং গ্যামিটোজেনেসিস। এটার ছবি দেখে বুঝাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ছবি না দেখে এটা আসলে একটু মুখে বলে বোঝানো মুশকিল। টেনশনের কারণে আমরা এটা দিয়ে শেষ করব আজকে। যদি এতটুকু আমরা বুঝতে পারি তা অনেক। অন্তত মোসাইসিজম এগুলো একটু বুঝে টুঝে যাই, এগুলো অনেকেরই কনসেপশন ক্লিয়ার নাই। ছবি কই, তো মুশকিল। আচ্ছা, এই যে ছবি পাওয়া গেছে মনে হয়। আচ্ছা, এই এই ফিগারটা দেখে রাখি। এই যে ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি, নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি হতে পারে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হতে পারে। যেটা বললাম আমরা আমরা নিউমেরিক্যালের মধ্যে আছি। কি বললাম? এই যে অ্যানুপ্লয়েডি, অ্যানুপ্লয়েডি মানে কি, মনোজমি, ট্রাইজমি, টেট্রাজমি এগুলো। আর প্লয়েডি মানে কি, পলিপ্লয়েডি, ট্রাইপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি এসব। হ্যাঁ, এখন কিভাবে হয়? আমরা কি বললাম? গ্যামিটোজেনেসিসের সময়ে যদি নন ডিসজাংশন হয় বা অ্যানাফেজ ল্যাগ হয়, তাইলে আমাদের এই যে মনোজমি ট্রাইজমি হয়। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো এখানে। হ্যাঁ, আমরা একটু এই ফিগারটা বোঝার চেষ্টা করি। আমাদের নর্মাল একটা সেল এটা, হ্যাঁ, এটা কিন্তু মিওসিসের কথা বলতেছি, মানে গ্যামিটোজেনেসিস, মানে গ্যামিট তৈরি হবে এখান থেকে, স্পার্ম বা ওভাম তৈরি হবে এখান থেকে। তো নর্মাল গ্যামিট কিভাবে হয়? এই যে এটা একটা সেল, ধরা যাক এই ক্রোমোজোম, এটা কিন্তু এরকম না, এটা কিন্তু আসলে পেয়ার, এটা একটা পেয়ার। এরকম 23টা পেয়ার আছে। ধরা যাক এই ক্রোমোজোমটার নাম হচ্ছে 21, এটা 21 নম্বরের দুইটা পেয়ার, এটাও 21, এটাও 21। এটা মেটাফেজ অবস্থায় তো, মানে এই যেরকম দুই ভাগ হয়ে সিস্টার ক্রোমাটিড দিয়ে লাগানো আছে, এটাও 21, এটাও 21। তো মিওসিস ওয়ানে কি হয়? দুই সাইডে দুইটা চলে যায়, ক্রোমোজোম নাম্বার কমে যায়। এটাকে আমরা কি বলি? রিডাকশন। এটাকে আমরা বলি না রিডাকশন ডিভিশন মিওসিস ওয়ানকে? কারণ ক্রোমোজোম এখানে ছিল কত, 23টা পেয়ার। এখন পেয়ার ভেঙে গিয়ে এখানে একটা গেছে, এখানে একটা গেছে, মানে এখানে এখন 23টা, এখানে এখন 23টা। এখানে ছিল 23 পেয়ার, মানে 46টা। তাহলে এই যে রিডাকশন হলো ক্রোমোজোম, এই জন্য রিডাকশনাল ডিভিশন বলি আমরা মিওসিস ওয়ানকে। এখন এরাও আবার এই যে ভাগ করে দেখানো হয়েছে, সিস্টার ক্রোমাটিডে লেগে আছে। মিওসিস টুতে কি হবে? এখান থেকে ও যাবে, আর এখান থেকে এখানে যাবে, এখান থেকে ওখানে যাবে, এখান থেকে, মানে দুই ভাগে এই সিস্টার ক্রোমাটিড গুলো ভাগ হয়ে যাবে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা এখানে কমে না, তার মানে ওই মাইটোসিসের মতোই ঘটনা। মাইটোসিসে তো ক্রোমোজোম সংখ্যা কমে না, একটা সেল থেকে দুইটা সেল হয়, যেখানে 46 46 ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম কমে না, রিডাকশন হয় না। সেজন্য এটা দেখতে যেহেতু মাইটোসিসের মতো, এদের মিওসিস টু আসলে এক প্রকার মাইটোসিস। এখন তাহলে এখানে একটা গেছে, এখানে একটা গেছে, এর মানে কি? এর মানে কিন্তু একটা না, এখানে 23-এর এক, এই সরি 21-এর একটা, এটা কিন্তু 21, 21। এরকম এখানে 22 আছে, 23 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, সব আছে। কিন্তু এক দিয়ে বোঝানো হয়েছে একটা করে সবকিছুর। হুম, তাহলে এটা হচ্ছে নর্মাল ঘটনা। ঠিক আছে, এই যে এখন আমরা আসি নন ডেড জাংশন কি। এই যে এখান থেকে এখানে গেল একটা, এখান থেকে এটা এখানে গেল একটা, এরা জাংশন হয়েছিল, এরা জাংশন হয়েছিল, মানে এক জায়গায় ছিল আর কি, এই জন্য জাংশন বলতেছি। এখান থেকে সরে গেল, এখান থেকে সরে গেল, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডিসজাংশন। একসাথে ছিল মানে জাংশন, এই দুটাকে সরায় দিলাম, সেটা হলো ডিসজাংশন। এখানে ওরা একসাথে ছিল, এটাকে এই পাশে সরাই দিলাম, এই সিস্টার ক্রোমাটিডকে, এই সিস্টার ক্রোমাটিডকে এই পাশে সরাই দিলাম, তাহলে কি হলো? ডিসজাংশন। এই ক্ষেত্রে এখানেও তাই, ডিসজাংশন। এটা তো নর্মাল ঘটনা। এখন এই দুটো যদি আলাদা না হয়, ডিসজাংশন যদি না হয়, তাহলে সেটাকে আমরা কি টার্ম বলবো? নন ডিসজাংশন। এটা ক্লিয়ার?
মিওসিস ওয়ানে যদি হোমোলোগাস ক্রোমোজোম দুটো আলাদা না হয়, তাহলে সেটাকে আমরা বলবো নন ডিসজাংশন। আলাদা হলে সেটা হয়তো ডিসজাংশন। কিন্তু এখানে ঘটনা ঘটছে কি, একসাথেই রয়েছে, এজন্য ডিসজাংশনের নন, মানে দুইবার নেগেটিভ হয়েছে আর কি, নন ডিসজাংশন। তাহলে এই দুটো এখানে আসছে, এটা কি ফাঁকা? এখানে কোনো ক্রোমোজোম নাই? এখানে ক্রোমোজোম আছে? কেউ কথা বলে না কেন? এখানে ক্রোমোজোম আছে নাকি সব ঘুমিয়ে গেছে? আছে, এটাতে ক্রোমোজোম আছে। নাই তো ভাইয়া। আচ্ছা, এই কনসেপশন গুলো ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, এখানে ক্রোমোজোম আছে। কোন ক্রোমোজোম আছে এখানে? ক্রোমোজোম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, শুধু 21 নাই। ক্লিয়ার? এইটা যদি 21 ধরি, তাহলে শুধু 21টা নাই, বাকিগুলো কিন্তু সব আসছে। বাকিগুলো কিন্তু নন ডিসজাংশন হয় না। নন ডিসজাংশন হচ্ছে শুধু এই 21, যেটা আমি দেখাইছি। এটা যদি আপনি 15 ধরেন, তো 15, তাহলে 15 বাদে সবগুলো আসছে। বাকিগুলো কিন্তু সব আসছে। এটা ক্লিয়ার নাকি? এই কথা, আমার কথা বুঝছেন নাকি? জি এটা স্যার। এটা তো 23 জনের একজন রিপ্রেজেন্টেটিভ। তো ওর সমস্যা মানে তো সবার সমস্যা না, দুনিয়ার সবার সমস্যা না। যদি এমন হয় যে সবাই এরকম হয়েছে, সবারই নন ডিসজাংশন হয়েছে, তাহলে অন্য ঘটনা ঘটবে। সেটা আর এখন বলে প্যাচ লাগাইতে চাচ্ছি না, সেটা পরে গিয়ে বলবো না হয়। এই ঘটনা বুঝছি কিনা, যে এটা যদি আমি বলি যে এটা 1 নাম্বার 1 ক্রোমোজোম, বুঝাইছি আমি এটা দিয়ে, তার মানে 1 নাম্বারে নন ডিসজাংশন হয়েছে, বাদ বাকি সবগুলো কিন্তু মানে সেপারেট হয়েছে, শুধু এরাই সেপারেট হতে পারে নাই। মিউসিস ওয়ানে নট ডিসজাংশন হলে কি হবে সেটা এখন দেখি। তাহলে এখানে দুইটাই 21-এর আসছে, তাহলে এখানে 21 আসে নাই, বাদ বাকিগুলো কিন্তু আছে। তারপর গেল। এখন এই যে এরা আবার সেপারেট হবে, তাই না? এই ভদ্রলোক আসছে এখানে, এই ভদ্রলোক যাবে এখানে, এই ভদ্রলোক আসবে এখানে, এই ভদ্রলোক আসবে এখানে, তাই তো? তাহলে এখানে দুইটা আসলো, এখানে দুইটা আসলো। তাহলে আমি যে বললাম যে একটা সিঙ্গেল ক্রোমোজোমের যে নাম্বার, কয়টা আছে ক্রোমোজোম, সিঙ্গেল একটা ক্রোমোজোম কয়টা আছে, সেটাকে আমরা বলি কি, সোমি। তাহলে এটা যদি 21 নাম্বার হয়, তাহলে এখানে 21 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? দুইটা। তাহলে ডাইজোমি। এখানে দুইটা, ডাইজোমি। এটা ক্লিয়ার কি নাই কথা? এখানে সবগুলো একটা করে, তাহলে এটা কি, মনোজোমিক গ্যামেট। এটা সরি, এটা ডাইজোমিক গ্যামেট। এইখানে নালিজোমিক গ্যামেট। নালিজোমিক কার কার প্রেক্ষিতে? ওই 21 নাম্বার ক্রোমোজোম নাই একটাও, বাদ বাকিগুলো কিন্তু আছে। বাদ বাকি ক্রোমোজোম না থাকলেও বাঁচবে কেমনে? ডিভিশন হইতেছে কেমনে? অত ডিভিশন হইতো না। এটা বুঝছে কিনা? তাহলে যদি গ্যামিটোজেনেসিসের সময়, মানে স্পার্ম বা ওভাম প্রোডাকশনের সময় মিওসিস ওয়ানে নন ডিসজাংশন হয়, তাহলে এমন দুইটা সেল পাওয়া যাবে, দুইটা মানে আর কি, ওই আর কি, যে গ্যামেট পাওয়া যাবে, এমন কিছু গ্যামেট যাদের এরকম ডাইসোমিক, মানে ডাইসোমিক গ্যামেট আর কি, মানে দুটা করে ক্রোমোজোম থাকবে। এটা ঠিক আছে। এখন আসি, এর পরের ধাপ বলতেছি, আগে এটাকে ক্লিয়ার করে নিই। এখন আসি যে এই যে এখানে এরা সুন্দর মতো ডিসজাংশন হয়েছে, মানে মিওসিস ওয়ানে। এখন মিওসিস টুতে গিয়ে ঝামেলা হয়েছে, এখানে নন ডিসজাংশন। তাহলে এ যেমন এখানে সেপারেট হয়েছে, এ যেমন এখানে সেপারেট হয়ে গেছে, তাহলে নর্মাল মনোজোমিক গ্যামেট। এ তো হইতে পারে নাই, তো এই দুটাই এখানে চলে আসছে। তাহলে এটা কি, ডাইজোমিক গ্যামেট। এটা নালিজোমিক গ্যামেট। এখন আমরা আসি, তো এই যে নর্মাল যে মনোজোমিক গ্যামেট, এগুলোতে কয়টা ক্রোমোজোম আছে? কেউ একজন বলেন, কয়টা ক্রোমোজোম আছে? বুঝলাম কিনা দেখা দরকার না, এটা কয়টা ক্রোমোজোম আছে সমস্যা নাই, ভুল হলে তো হইলো, আমরাই তো। এই যে কোনো একটা গ্যামেটে কয়টা ক্রোমোজোম আছে? স্যার একটা, 21 নম্বরের একটা। 21 নম্বরে একটা হোক, সব মিলিয়ে কয়টা আছে টোটাল? একটা বেশি হবে। না না, এই যে এখানে, এই যে এটাতে এটাতে কয়টা আছে? এগুলো তো কয়টা আছে? এগুলো তো নর্মাল।
23 23টা। জোড়া তাহলে। 23 জোড়া না তো, এগুলো তো নর্মাল গ্যামেট, একটা করে, ও, একটা মনোজোমি। করে। হ্যাঁ তাহলে মনোজোমি একটা করে, বলতেছি না। একটা করে, মানে কি 23টা? নর্মাল একটা গ্যামেট করে। মানে কি স্পার্ম অথবা ওভাম, এগুলো তো স্পার্ম ও অথবা, বাবা, একটা। কারণ 23টা তার মানে কি এন সংখ্যক, নাকি 23 মানে তো এন নাকি? এন দিয়ে বোঝানো আমরা আমরা বললাম না যে হ্যাপ্লয়েডকে আমরা হ্যাঁ। এন দিয়ে বোঝাই, প্লয়েড মানে হচ্ছে এন, তার মানে এন সংখ্যক, তাই না? এটা এন সংখ্যক, এটা বুঝছি তো। এগুলো আজকে ক্লিয়ার করে নিয়ে যান, না বুঝলে আমি আবার বলবো, সমস্যা নেই, কিন্তু আজকে ক্লিয়ার করে নিয়ে যান এই কনসেপশন, যে নর্মাল একটা সেল, এগুলো তো 46টা ছিলই, 46 থেকে 23 23 হয়েছে, তো এখান থেকে আর বাড়ছে নাকি? এখানে তো 23 23ই আছে, 23 23, তাই না? এখানে একটা ছিল, এখানেও তো একটাই, এখানে একটা ছিল দুই ভাগ হয়ে সিস্টার ক্রোমাটিড লাগানো, কিন্তু এখানে সেপারেট হইলেও তো একটাই তো। ধরা যাক এখানে 21 দুই ভাগে লাগানো ছিল, 21-এর একটা সিস্টার আসছে আর একটা সিস্টার আসছে, তো 21 তো একটা করেই আছে। এরকম 20-এরও তাই ঘটছে, 23-এর ক্ষেত্রেও তাই ঘটছে, একের ক্ষেত্রেও তাই ঘটছে, দুইয়ের ক্ষেত্রেও তাই ঘটছে, মানে সবারই একটা করে আসছে। এই জন্যই তো তোদেরকে মনোজোমিক বলতেছি। তার মানে এখানে 23টা করে ক্রোমোজোম সবগুলোতেই, তাহলে 23টা মানে কি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম মানে এন। এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত না বুঝলে পরে মানে আগানো যাবে না, একটু বুঝছি কিনা? হ্যাঁ না কিছু বলেন, না হলে আবার বলতেছি। আচ্ছা বুঝছি। তাহলে এটা এন, তাহলে এই জায়গায় কত? এটাতে কত আর এটাতে কত? এটা যদি বলতে পারেন তাহলে বুঝবো যে ওটা বুঝছেন। এটা কত, এটা আগে বলেন। এটা যদি বলতে পারেন তাহলে বুঝবো যে ওই দিকে আপনি ক্লিয়ার। বলেন কেউ জন ভাইয়া লেখা। 20টা। হ্যাঁ, বুঝি নাই, কয়টা বললেন? না, আপনি ঠিকই বলছেন কিন্তু আমি শুনিনি, শুনতে পাইনি, বলেন। 23টা। এখানে 23টা কেন? এখানে তো 21 চলে আসছে না এই পাশে। এই পাশে এখানে কথা, এই যে 22টা। এটার এটার কথা বলতেছি, এই যে এটার কথা, এটা এটার কথা। স্যার 22টা থাকবে, একটা ক্রোমোজোম কম থাকবে। 22টা, কারণ 21 কিন্তু আর নাই এখানে, বাদ বাকি গুলো কিন্তু আছে, এই কথা কিন্তু আমি তখন বললাম, বাদ বাকি কিন্তু সব আছে, শুধু 21 নাই। ও কিন্তু ফাঁকা না, 21 নাই, তাহলে 22, 22 মানে কি N-1, ঠিক তো নাকি? তাহলে এখানে কয়টা বলেন? ভাই, আবার n-1 হলো কেন? এন কয়টা, এন মানে কত? n সময় 23। 23। 23। এখানে তো এই যে নন ডিসজাংশন ছিল, এই জায়গায় নন প্লাস ডিসজাংশনের ওয়ান কারণে হবে এই পাশে। 21 দুইটাই এই পাশে চলে গেছে, 21 নম্বরের দুইটাই সব এখানে চলে গেছে, এখানে তো 21 নাম্বারটা আসে নাই। তো 21 নাম্বার যদি না আসে, বাদ বাকিগুলো তো আছে, তার মানে কি 22টা আছে। 22 মানে কি N-1 মানে তো 22 নাকি? হুম। ঠিক আছে। আর এখানে প্লাস হবে এই পাশে। এই পাশে N+1 হবে, এটাই আমি বলতে চাচ্ছি যে N+1। ক্লিয়ার? এখন এখানে আসি, এখান থেকে দুই পাশে সেপারেট হয়েছে, কিন্তু এখানে এসে সেপারেট হয় নাই, নন ডিসজাংশন। তার মানে এই পাশে দুটাই গেছে, এই পাশে দুটো কোথায় কি সেটা এবার বলেন, এটা ক্লিয়ার করেন তাড়াতাড়ি বলেন। একজনকে একজন বলে থাকেন এটাতে কত, এটাতে কত, এটাতে কত, এটাতে কত, বলেন বলেন। নিজে বললে নিজে ভুল বুঝবেন, নিজে ঠিক বুঝবেন, তাইলে। স্যার এখানে যে ডাইসোমিক আছে এখানে 24টা, মানে n+1 থাকবে। আর যে এখানে নালিসোমি N+1, 1 থাকবে। এখানে আর এখানে স্যার মানে 22 বলা যায়, একটা কম এন থাকবে মাইনাস 23-এর থেকে, ওয়ান n-1। আর এখানে এখানে 23টা, এখানে n এখানে থাকবে। এন, এখানেও এন। এই পর্যন্ত বুঝছেন কিনা? এটুকু বুঝলে দুনিয়ার অনেক কিছু সহজ হয়ে যাবে। একটু বুঝলে আপনি ভাইয়া মোসাইসিজম বুঝবেন। বুঝেছি। হ্যাঁ, একটু বুঝলে আপনি ডাউন সিনড্রোম বুঝবেন, একটু বুঝলে মোসাইসিজম বুঝবেন, ডাউন সিনড্রোমে মোসাইসিজম কি সেটাও বুঝবেন, এবং ডাউন সিনড্রোম মোসাইসিজম কি এটা যদি আপনি ধরেন কাউকে, এ 100 জনে 98 জন বলতে পারবে না, আজকে আপনি বলতে পারবেন যদি এটা বুঝেন। এটা ঠিক আছে, এটা বুঝছেন কিনা? আমি তো বললাম সমি মানে একটা স্পেসিফিক ক্রোমোজোমের কয়টা নাম্বার, যদি স্পেসিফিক ক্রোমোজোম কারো 3টা থাকে,
তাহলে সেটা কি কি বলবো? ট্রাইসোমি। স্পেসিফিক ক্রোমোজোম যদি কারো একটা থাকে সেটা হচ্ছে মনোজোমি। নর্মালি তাহলে কত আমাদের সোমাটিক সেলে কি বলবো? সোমাটিক সেলে নর্মালি কয়টা থাকে ক্রোমোজোমের সংখ্যা? ডাইসোমি। দুইটা করে থাকে, তাই না? পেয়ার থাকে তো, তাহলে ডাইসোমি। তাহলে নর্মাল সোমাটিক সেল ডাইসোমি, নর্মাল গ্যামেট সেল মনোসোমি। এটা বুঝছেন তো? নর্মাল গ্যামেট সেলে 23টাই থাকে, মানে এক সেট, এবং তো সব ক্রোমোজোমই একটা করে থাকে, তার মনোজোমি। নর্মাল সোমাটিক সেল ডাইজোমি। যদি একটা বেড়ে যায় ডাইজোমির থেকে তাহলে ট্রাইজোমি। ডাইজোমির থেকে একটা কমলে মনোজোমি। ঠিক আছে? এটুকু আমরা বুঝলাম কিনা? এটুকু বুঝলে এবার আমরা পরের ধাপে আগাই। ধরেন এটা মিস্টার ফরিদের বাবার স্পার্ম। এটা মিস্টার ফরিদের বাবার স্পার্ম। এটা মিস্টার ফরিদের মায়ের ওভাম। এখানে দুই মানে 21 নম্বর ক্রোমোজোম দুইটা, কিন্তু বাদ বাকি যেগুলো আছে 1 2 3 4, বাদ বাকি যে ক্রোমোজোম আছে সবই একটা করে। আর এখানে সব ক্রোমোজোমই একটা করে। এটা হচ্ছে কমপ্লিটলি নর্মাল। আর এটা হচ্ছে ওই একটা ক্রোমোজোম বেশি। এখন এই ভদ্রলোকের এই স্পার্ম আর ওভাম যখন মিলিত হবে, তখন যে সেলটা হবে সেখানে কয়টা ক্রোমোজোম হবে? এর 23টা। ও 23টা তো থাকবেই। আর এই ভদ্রলোকের কয়টা? 24টা। 24টা। 24 আর 23-এ কয়টা হয়? 47টা। 47। এবং 24টা মানে কি? কোনটা একটা বেশি? 21। 21 বেশি। তাহলে এর যখন আমি ক্যারিওটাইপ লিখবো কিভাবে লিখবো? 47, XY XY প্লাস 20। 21। ঠিক আছে? ক্যারিওটাইপ বোঝা গেল কিভাবে হইলো? অথবা, সরি, অথবা এই যে এই ভদ্রলোকের সাথে এটা, এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, একজনের তো আর সব হবে না। তাহলে এই যে 2n+1, এটা কত? 2n+1, বুঝছি কিনা? এটা হচ্ছে n+1। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এন মানে হচ্ছে 23 আর কি। এটা এত ঝামেলা বুঝতেছি না কেন ঝামেলা হচ্ছে আপনাদের। যে এই যে এটা থেকে নন ডিসজাংশন হওয়ার কারণে 2n+, এটা হচ্ছে n+1। তো n+1 এর সাথে যদি একটা এন লাগে তাহলে কি হবে? 2n+1 নাকি? এটা n+1 মানে কি 24। n+1 মানে 24। n+1, এই যে গ্যামেটটা হচ্ছে n+1, এই যে এটা হলো n+1। ওর সাথে এটা নর্মাল যদি লাগে, নর্মাল যদি কি হয় তাহলে n+1 আর একটা এন, তাহলে কি হয়? 2n+1। 2n+1 মানে তো 47, 23 × 47 = 47। তো আমার যেটা বক্তব্য ছিল আজকে সেটা হলো, এখন যদি এই যে আসি এবার, ধরা যাক এই ভদ্রলোক এর সাথে এ মিলিত হয়েছে, এখন কি হবে বলেন? 45। 45। 45 হবে, 23 এখানে প্লাস 23, 22। এখানে নাই, তাহলে এন আর একটা হচ্ছে n-1। তা আমাদের এত কিছু বলার আজকের কারণ ছিল এই ভদ্রলোক ডাইজমি, এই ভদ্রলোক নালিজমি, এরা মিলে করতে পারে 45 অথবা 47। তার মানে একজন হচ্ছে ট্রাইজমি, একজন করতে পারে মনোজমি। ঠিক আছে? এখন যদি কারো এরকম হয় কথার কথা, এই ভদ্রলোকে যদি আমরা ক্যারিওটাইপ লিখতেছি তাহলে কত করে লিখবো? 45, XY-21। ঠিক আছে নাকি নাই? কথা বলেন না কেন? ঠিক আছে না নাই? আমরা কি লিখি? জি প্রথমে স্যার। হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম। টোটাল নাম্বার কত? 45টা। তারপর সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম ঝামেলা আছে নাকি? এখানে নাই। XY ঝামেলা কোথায়? 21-এ। 21 নাম্বার এটা কম। কারণ এইরকম ক্যারিওটাইপ আমরা দেখি না। কেন দেখি না? কারণ হচ্ছে
এই যে 21 নাম্বার, এটা কি অটোজোম না? আমরা জানি 22 জোড়া অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম। এই অটোজোম যদি কারো না থাকে একটা, মানে অটোজোমের যদি মনোজোমই হয়, এটা তো অটোজোমের মনোজোমই নাকি? এই যে ট্রাইজোমি কি অটোজোমের না? 21 নাম্বার কি অটোজোম না? ট্রাইজোমি 21 মানে কি? 21 নাম্বার তো অটোজোম। একটা সেক্স, একটা অটোজোম বেড়ে গেছে। তো অটোজোমের বেড়ে থাকলে মানুষ সার্ভাইভ করতে পারে, অটোজোম যদি বাড়ে। কিন্তু অটোজোম যদি কমে যায়, মানে একটা অটোজোম যদি না, মানে না থাকে, 21 নাম্বার ক্রোমোজোম কারো একজনের নাই, তাহলে এত বেশি জেনেটিক ম্যাটেরিয়াল লস হয় যে ও আর বাঁচে না। তাহলে অটোজোমের ক্ষেত্রে মনোজোমি হইলে সেটা সার্ভাইভ করতে পারে না, যার কারণে সেরকম মানুষ আমরা দেখি না এরকম। কিন্তু সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে মনোজোম গুলো বাঁচে। যেমন 45, আমরা দেখছি না, এক্স টার্নার। জিরো, টার্নার সিনড্রোম। তার মানে ওর একটা এক্স নাই, কিন্তু তারপরে ও সার্ভাইভ করছে। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে এটা করে, কিন্তু অটোজোমের ক্ষেত্রে সাধারণত মনোজোমি গুলো বাঁচে না। কিন্তু অটোজোমে যে ট্রাইজোমি বাঁচতে পারে, এই যে 21, ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোম বলি, সেক্স ক্রোমোজোমে বাঁচে। তাহলে বুঝলাম কিভাবে নন ডিসজাংশন আমার অ্যানুপ্লয়েডই করে, মানে ওই যে ট্রাইজোমি মনোজোমি করে। এটা ক্লিয়ার তো? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আর একটা আছে অ্যানাফেজ ল্যাগ। অ্যানাফেজ ল্যাগ, অ্যানাফেজ ল্যাগের কারণে হইতে পারে। অ্যানাফেজ ল্যাগ একটু বলে পরে আরেকটা ছবি দেখাইতেছি, বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না। অ্যানাফেজ ল্যাগ বলতেছি, ধরা যাক আমরা ওই যে মাইটোসিস পড়ছি না, মাইটোসিস, এই যে মেটাফেজে মাঝখানে ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তু দিয়ে থাকে মাঝখানে মেটাফেজে। অ্যানাফেজের সময় দুই পাশে দুইটা চলে যায়, দুই ভাগ হয়ে। এটা তো আমরা মোটামুটি সবাই জানি এই ছবিটা। তো যদি এমন হয় যে এক পাশে মানে ক্রোমোজোম গেছে আর এক পাশেটা যাইতে পারে নাই, ল্যাগ হয়ে গেছে, পিছনে পড়ে গেছে, তাহলে এই ক্রোমোজোমটা পরবর্তীতে লস হয়ে যায়। মানে এক পাশে একটা ক্রোমোজোম বেশি আর এক পাশে একটা কম। তো যে পাশে বেশি গেল সেটাতে ঝামেলা না, এক পাশে কম গেল না। যে পাশে কম গেল সেই পাশে মনোজমি, আর যে পাশে বেশি গেল সেই পাশে ট্রাইজমি হতে পারে। তো এইভাবে অ্যানুপ্লয়েডি হতে পারে অ্যানাফেজ ল্যাগ দিয়ে। আর নট ডিনজাকশন, নন ডিনজাকশন তো দেখলামই আমরা। আর এখন আরেকটা ছবি দেখি, এটা তো দেখলাম, একটা ইন্টারেস্টিং ছবি দেখে আছে নাকি। আচ্ছা, এই যে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, হ্যাঁ, একটা বলি, অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। আজকে যদিও এটা আলোচনা না, তবু একটু বলি এটার সাথে সম্পর্কিত যেহেতু। অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার মানে কি? যে সিঙ্গেল একটা জিন ডিফেক্ট থাকলেও সেটা মানে হেটারোজাইগাস কন্ডিশনেও ডিজিজ ট্রান্সমিট করে, এই তো অটোজোমাল ডোমিনেন্ট মানে। ধরা যাক আমরা একটু আগে পড়লাম না যে হেটারোজাইগাস, ধরা যাক এটা একটা জিন, 21 নাম্বার ক্রোমোজোম ধরলাম। এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এই জিনটা ভালো, এই জিনটা ডিফেক্টেড। তো ভালো জিন থাকার পরেও একটা ডিফেক্ট থাকলেই ডিজিজ তৈরি করবে, এটাই তো অটোজোম মানে ডোমিনেন্ট না? ডোমিনেন্ট মানে তো এটাই যে হেটারোজাইগাস কন্ডিশনেও এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল, এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। হেটারোজাইগাস কন্ডিশনেও ডিজিজ সে এক্সপ্রেস করবে, এটাই হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। তার মানে যদি এই ভদ্রলোকের একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার থাকে, তাহলে ধরেই নেওয়া যায় তার বাবা বা মা এই ডিজিজে অ্যাফেক্টেড, মানে তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। এরপরে এই ভদ্রলোকের কাছ থেকে তার ছেলে বা মেয়ের কাছে যাইতে পারে। তার ছেলে মেয়েকে যদি আমরা পাই তাহলে দেখতে পাবো যে তার বাবারও আছে, তার বাবারও বা তার মায়েরও আছে। মানে এইভাবে ফ্যামিলিয়ালি এটা ট্রেস করা যায়। অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার গুলো এরকম ভার্টিক্যালি বলা হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশন করে। এটুকু কি জানি কিনা আমরা? তাড়াতাড়ি উত্তর দেন, আমার কিন্তু ল্যাপটপের চার্জও নাই। একটু একটু জানেন কিনা? তাহলে আমরা এটা শেষ করি। জটিল জিনিসটা আজকে শেষ হয়ে গেলে পরের দিন হয়তো আর একটু সহজ কথা বলা যাবে। তাড়াতাড়ি উত্তর দেন, একটু জানি কিনা আমরা যে অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার যেটা হেটারোজাইগাস কন্ডিশনেও ট্রান্সমিট করতে পারে বলে এর নাম ডোমিনেন্ট। হ্যাঁ, জি স্যার, এটা তো হ্যাঁ, জানি। আচ্ছা, এটা জানি। এখন আমরা যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা দেখি সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তার ধরা যাক অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার বা অন্য যে কোনো কিছুই, দেখলাম যে ডিজিজ আছে, অটোসোমাল ডোমিনেন্ট, কিন্তু তার বাপেরও নাই, তার মায়েরও নাই।
তার ভাই বোনেরও কারো নাই। এ তো মুশকিল হয়ে গেল যে এরকম কেস কিভাবে হইলো, এরকম কেস কিভাবে হইলো। তাহলে এরকম দেখা যায় যে ডি নোভো মিউটেশন হইতে পারে, মানে নতুন মিউটেশন হয়েছে, টোটালি নতুন মিউটেশন কোথায় হয়েছে, এটাকে বলে জার্ম লাইন মিউটেশন। এখান থেকে আমরা মোসাইসিজমে ঢুকবো। হ্যাঁ, জার্ম লাইন মিউটেশন বলি আমরা। জার্ম লাইন মিউটেশন মানে কি, এর জার্ম লাইন মিউটেশন না, ওর বাপ মায়ের জার্ম লাইনে মিউটেশন হয়েছে, ওর বাপ মায়ের জার্ম লাইনে মিউটেশন হয়েছে। তো আমার যদি সোমাটিক সেলে মিউটেশন হয় সেটা কিন্তু ডিজিজ ইনহেরিট করবে না। মানে আমার লিভার সেলে ধরা যাক একটা মিউটেশন হয়েছে, সেটা কি আমার সন্তানের কাছে যাবে? যাবে না। কখন যাবে? যদি আমার জার্ম সেলে মিউটেশনটা থাকে, স্পার্ম বা ওভামে যদি মিউটেশন থাকে, তাহলেই কেবল যাবে। এখন আবার জার্ম সেলে মিউটেশন থাকলে সেটা কি আমার সোমাটিক সেলে কোনো ইফেক্ট করবে? করবে না। ওই যে জেনেটিক এক্সপ্রেশন যেটা বললাম, যে আমার জার্ম সেলে একটা মিউটেশন আছে, ধরা যাক কারো একজনের, জাস্ট মানে থিওরিটিক্যালি ধরলাম, কারো একজনের একটা একটা স্পার্মে একটা স্পার্মে একটা একটা স্পার্মে মানে কি 23টা ক্রোমোজোম আছে, সেখানে হ্যাপ্লয়েড সেট। একটা স্পার্মে ধরলাম 15 নাম্বার ক্রোমোজোমে একটা মিউটেশন হয়েছে, হয়েছে কোনো এক কারণে, রেডিয়েশনের কারণে বা যে কোনো একটা কেমিক্যাল কার্সিনোজেন বা যে কোনো কিছুর কারণে একটা স্পার্মের ধরলাম একটা স্পার্ম 15 নাম্বার ক্রোমোজোমে মিউটেশন হয়েছে। ওভাম ঠিক আছে, মায়ের কাছ থেকে আসছে। এই যে মিউটেশন হয়েছে যে স্পার্মে, সেই স্পার্মটাই এই ওভামকে ফার্টিলাইজ করছে। ওদের বাচ্চা কাচ্চা তো সবারই ওই 15 নাম্বার ক্রোমোজোম মিউটেশন থাকবে, তাই না? তো ও তো অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজটা পাবে, কিন্তু বাপের কি কোনো সমস্যা হবে? 15 নাম্বার ক্রোমোজোম যদি স্পার্মে মিউটেটেড থাকে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। 15 নাম্বার ক্রোমোজোমে যদি মিউটেশন থাকে, যে জায়গায় ওই জিনটা প্রোটিন তৈরি করে সেই জায়গায় যদি থাকে মিউটেশনটা, যেমন ধরা যাক আমাদের আই বলে লেন্স তৈরিতে, ওখানে কোলাজেন সিনথেসিসে কাজ লাগে 15 নাম্বার ক্রোমোজোমের একটা পার্ট যা তৈরি করে ফিব্রিলিন প্রোটিন। মারফান সিন্ড্রোমের নাম শুনতে আমরা, মারফান সিন্ড্রোম, সাবলাক্সেশন অফ লেন্স, তারপর হচ্ছে হাত পা লম্বা হয়ে যাবে, তারপর হচ্ছে জি স্যার। অ্যাওর্টিক অ্যানিউরিজম হবে, ওই জায়গায় কোলাজেন গুলো ঠিক মতো সিনথেসিস হবে না। তো আমার যদি ওই অ্যাওর্টিক অ্যানিউরিজমে যে ওখানে যে সেলগুলো আছে অ্যাওর্টাতে, তার যদি 15 নাম্বার ডিফেক্ট থাকে তাইলে ঝামেলা, মানে ওই জিনের ডিফেক্ট থাকে। আর মারফান জিনের যদি স্পার্মের ডিফেক্ট থাকে, তো স্পার্মে তো ওই জিন ইনঅ্যাক্টিভ, স্পার্মে তো ওই জিন যেটা বললাম তখন, স্পার্মে তো ওই 15 নম্বরের ফিব্রিলিন জিন, ও তো কোনো কাজ নাই, ও তো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ওর মিউটেশন হইলেই কি না হইলেই কি, ও মিউটেশন হইলেও সমস্যা নাই, কারণ ও জিন এক্সপ্রেস করতে পারতেছে না, ও কোনো প্রোটিন তৈরি করতে পারতেছে না, মিউটেটেড প্রোটিন তৈরি হবে না। তাহলে ওই স্পার্মে মিউটেশনটা যদি এইভাবে আসে, তাহলে দেখা যাবে যে ছেলে এফেক্টেড হয়েছে, বাপেও এফেক্টেড, বাপ মা সবাই নর্মাল অটোজোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে। এটাকে বলা হয় জার্ম লাইন মিউটেশন বা গোনাডাল। হুম, জার্ম লাইন মিউটেশন হয়েছে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছি? তো এমন যদি হয় যে এরকম অনেক, শুধু একটা স্পার্মে না, আসলে অনেকগুলো স্পার্মে এরকম মিউটেশন আছে, তো বাপের কোনো সমস্যা নাই, মায়ের কোনো সমস্যা নাই, সন্তান একটা বা একাধিক সন্তান এফেক্টেড, কিন্তু বাপ মায়ের নাই, যদিও অটোজোমাল ডোমিনেন্টে সাধারণত বাপ মায়ের থাকে, কিন্তু এখানে নাই। এই কারণে নাই, কারণ ডিনোভো মিউটেশন কোথায় হয়েছে? জার্ম লাইনে। এখন আমরা শেষ, আজকে আলোচনা আর বেশি আগাবো না, এটাই শেষের দিকে যাব। আচ্ছা, ধরা যাক একটা নর্মাল স্পার্ম, নর্মাল ওভাম মিলে একটা জাইগোট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা আসছে স্পার্ম থেকে, এটা আসছে ওভাম থেকে। এরকম 23টা ক্রোমোজোম আছে, স্পার্ম থেকে এসছে 23টা, ওভাম থেকে এসছে 23টা, তাহলে 46টা আছে। তো জাইগোট হওয়ার পরে কি শুরু হয়? মাইটোটিক ডিভিশন শুরু হয়। স্পার্ম আর ওভাম মিলে মাইটোটিক ডিভিশনই তো শুরু হবে জাইগোট হওয়ার পরে। এখন এদিকে ঠিক আছে, মাইটোটিক ডিভিশনের সূত্র কি? ওখানেও 46টা, যে দুইটা সেল হবে ডটার সেল, সেগুলোতেও 46টাই থাকবে। ঠিক আছে, এখন ঘটনা ঘাপলা হয়েছে কোন জায়গায়? এই যে এখানে নন ডিসজাংশন হয়েছে, সে আবার নন ডিসজাংশন কোন জায়গায়? এই জায়গায়। তো এই জায়গায় নন ডিসজাংশন হলে কি হবে? এই দুটো এখানে চলে আসছে নাকি? এই জায়গায় নন ডিসজাংশন হলে কি হবে? নর্মালি হওয়ার কথা কি ছিল? এখানে এই যে এই পাশে নর্মাল দেখি আমরা, এই যে এখানেও 46, এখানেও 46, এখানেও 46, মানে পেয়ার আর কি। 46 মানে হচ্ছে ধরা যাক এটা 21ই ধরি আমরা, এটা 21 নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে দুইটা 21, এখানেও দুইটা 21, সবখানে তো তার কথা। কিন্তু এখানে নন ডিসজাংশন হয়েছে, তাহলে কি হবে?
এই দুইটা এখানে চলে গেছে একবারে, আর এখানে ওইটার কোনো পার্ট আসে নাই। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে একটা ছবি দেখাই, তাহলে আমার মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। শেষ করব। এটা হচ্ছে সিম্পলিফাই করার চেষ্টা করি, মানে এত জটিল হিসাব না দিয়ে যদি আমি সহজ করে বলার চেষ্টা করি, তাহলে দেখেন তো এটা আমরা বুঝি কিনা। মনে করা যাক আমার এই যে এমব্রায়ো, এখানে গ্যামেট থেকে আমার সেল ডিভিশন হইতেছে। হঠাৎ করে একটা সেলে, এটা মিউটেশন দিয়ে বলতেছি, হঠাৎ করে একটা সেলে মিউটেশন হয়েছে। আর এর যত, এটা তো শুরুর দিকে, তো এখান থেকে তো অনেক সেল হবে পরবর্তীতে বডিতে গিয়ে, এখান থেকে অনেক সেল হবে যারা এটার, মানে এটার বাচ্চা কাচ্চা যতগুলো হবে, মানে এই সেলের বাচ্চা কাচ্চা ডটার সেল, সবারই তো ওই মিউটেশন থাকবে, সবারই ওই মিউটেশন থাকবে। আর বাদ বাকি এগুলো নর্মাল, এগুলো সব নর্মাল থাকবে। তাহলে একই মানুষের ভিতরে কিছু থাকতেছে নর্মাল, কিছু থাকতেছে মিউটেটেড। এই জিনিসটাকে আমরা কি বলি? মোজাইক। মানে একই মানুষের শরীরে দুই ধরনের জেনেটিক কনস্টিটিউশন ওলা সেল, মানে টু টাইপস অফ সেল, যাদের দুই ধরনের জেনেটিক মেকআপ, এটাকে বলে মোজাইক। মোজাইক যেমন বিভিন্ন কালারের, মানে সাদা কালো সাদা কালো সাদা কালো এরকম, তো এটা সাদা কালো সাদা কালো ধরি এরকম। এটা হচ্ছে মোজাইসিজম, হচ্ছে এইটাই, যে একটা মানুষের ভিতরে একটা ইন্ডিভিজুয়ালে দুই ধরনের সেল টাইপ থাকবে যাদের জেনেটিক কনস্টিটিউশন আলাদা। এখানে মিউটেশন দিয়ে বোঝানো হয়েছে, এখানে ওই ছবিটাই যে এটা কোন নন জিনিস হয়, এখানে ইয়ে দিয়ে বোঝানো হয়েছে, নন ডিসজাংশন দিয়ে, মানে নাম্বার দিয়ে। তো এখানে যেহেতু ইয়ে, এখানে হবে ট্রাই, মানে একটাতে যদি দুইটা চলে যায় আরেকটাতে আসবে একটা, মানে একটা হচ্ছে ট্রাইজমি, একটা হচ্ছে মনোজমি। এই হচ্ছে মানে সোমাটিক মোসাইসিজম কেমনে হয় তার উদাহরণ দিলাম। মানে হচ্ছে আমার আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টে, মানে জাইগোট হওয়ার পরে ধরা যাক এক দুইবার ডিভিশন হয়েছে কেবল সেল, এই সময় একটা সেলে নন ডিসজাংশন হইলো, এই সময়ে একটা সেলে নন ডিসজাংশন হইলো, ঠিক আছে? নট ডিসজাংশন হয়ে, এই জিনিসটা বুঝেন, মনে করেন এই যে প্রথম সেল, এটা আমার ফার্স্ট ডিভিশন হয়ে এই সেলগুলো হয়েছে, তো এই যে সেলের বাচ্চা কাচ্চা, মানে এই সেল থেকে আমার শরীরে যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল তৈরি হবে, সবার এই একই সেট আপ থাকবে। কিন্তু এদের বাচ্চা কাচ্চা যেগুলো, সবার এই একই সেট আপ থাকবে, তাই না? এই যে দুটো থেকে চারটা হয়েছে, চারটার মধ্যে তিনটা গেছে দিকে, একটা গেছে দিকে, তো তিনটা গেলে হবে ট্রাইজমি, একটা গেলে হবে মনোজমি। তো এদের বাচ্চা কাচ্চা সবই ট্রাইজমি থাকবে, এদের বাচ্চা কাচ্চা সব মনোজমি থাকবে। এখন এখানে এই লোক বাঁচার কথা না, কারণ কি? এই যে অটোজোমাল মনোজমি থাকলে সাধারণত বাঁচে না, কিন্তু যদি কোনো কারণে এই জিন এটা ডিলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা বাঁচবে। তাহলে একদিকে থাকবে 46, একদিকে থাকবে 47। এটাই হচ্ছে মোসাইক ভেরিয়েন্ট, এই 46 আর 47। এটা যদি 21 হয় তাহলে 47 ট্রাইজোমি 21, এটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে ডাউন সিনড্রোমের মোজাইক ভেরিয়েন্ট, এরকম ক্যারিওটাইপিং থাকে। এটা ডিটেলস বললাম না তো, আজকে আমার মনে হয় আর না বলি, অনেক জটিল জটিল কথাবার্তা বলে ফেলছি, এতক্ষণ আসলে মনোযোগ ধরে রাখা মুশকিল। তো এই পর্যন্ত যা বললাম, তার যদি কারো কোনো একটু কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে আমি আজকের মতো বিদায় হই। কোনো কোশ্চেন আছে? এই ছবি বুঝাইলাম জাস্ট মোজাইক কেমনে তৈরি হয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে বলতে চাচ্ছি, যে আপনাদের কিন্তু নন ডিসজাংশন আমি দুইটা ফিগার দেখাইছি। একটা হচ্ছে গ্যামেটের সময়, বাবা মায়ের গ্যামেট তৈরি হওয়ার সময় নন ডিসজাংশন হলে সেই সব স্পার্ম বা ওভাম দিয়ে তৈরি হইতে পারে ট্রাইজমি বা মনোজমি। আর গ্যামেট তৈরি হয়ে গেছে, স্পার্ম ওভাম দিয়ে গ্যামেট তৈরি হয়ে গেছে, সেই গ্যামেটের কোনো আর্লি ডেভেলপমেন্টের কোনো একটা পর্যায়ে, ধর একবার দুইবার চারবার পাঁচবার ডিভিশন হওয়ার পরে কোনো একটা সেলে নট ডিসজাংশন হইলে সেটা হবে হচ্ছে মোজাইসিজম। একটা হচ্ছে ট্রাইজমি, আরেকটা হচ্ছে বা ট্রাইজমি মনোজমি, আর একটা হচ্ছে মোজাইসিজম। দুটা কিন্তু ডিফারেন্ট, দুটো দুই জায়গায় ঘটনা ঘটতেছে। কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে ছেড়ে দিলাম। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আর গ্রুপে লিখতে পারেন, লিখলে ভালো হয়, কেমন লাগলো ক্লাস। আহ ঠিক আছে, এটা ভাইয়া লিখুন। ধন্যবাদ সুন্দর হ্যাঁ, ক্লাস নেওয়ার জন্য। একটু গ্রুপে লিখলে আমি খুশি হই, আমার ইন্সপিরেশন হয়, মানুষজনের জন্য ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।